গল্প প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইশক। দ্বিতীয় পর্ব। ডিনার শেষে সাবিহা চুপচাপ সোফায় বসে অরু তার চারপাশে বিড়াল ছানার মতো ঘুরঘুর করছে, মুখে যা আসছে বলছে, এটা সেটা নিয়ে তর্ক বিতর্ক করছে, কিন্তু সাবিহা কিছুই শুনছে না, অন্যমনস্ক হয়ে আছে। অরু একসময় সুমিতা বেগমের পিছু লাগলো। সাবিহা এই সুযোগে উঠে চলে এলো নিজের রুমে, কিছুক্ষণ বিছানায় বসে রইল। দেয়াল ঘড়িতে রাত 10টা 33, বাড়ির মানুষ এখনো সজাগ। সাবিহা বই নিয়ে টেবিলে বসল। পড়ায় মনোযোগী হবার চেষ্টা করছে, আধ ঘন্টা খানেক পরেও মনোযোগ হারিয়ে ফেলছে। বই বন্ধ করে বেকুনিতে দাঁড়ালো, ঠান্ডা বাতাস বইছে, আকাশ ডাকছে। বৃষ্টি আসবে মনে হয়, অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের পানে বিষণ্ণ চোখমুখ নিয়ে তাকিয়ে রইল। এক অসহায় যন্ত্রণা বুকে তলপাড় সৃষ্টি করছে। খেয়াল করলো বাড়ির লাইট সোর্স অফ হয়ে গিয়েছে, তার মানে সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। বাড়িটা এখন শান্তশিষ্ট, সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘেরা। মুহূর্তেই সাবিহা বৃষ্টির ফোঁটা অনুভব করলো মুখমণ্ডলে। বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, বাতাসে উড়ে বৃষ্টি তার শরীর স্পর্শ করছে। এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে দেখে কার্টেইনস লাগিয়ে দরজা ছেড়ে ভেতরে চলে এলো। ঘড়ির কাঁটায় রাত 12টা। বৃষ্টির মধ্যে তো অয়ন আসবে না, সাবিহাকেও যেতে হবে না। মনে নিজেকে মানিয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল, তবুও মন আকুপাকু করছে। এই ঝুম বৃষ্টিতে অয়ন আসবে নাকি? না, আসবে না। অয়ন একদম আসবে না, আর আসলেও সাবিহা যাবে না। মনমানসিকতা শক্ত করে শুয়ে পড়ল। বিছানায় এদিক সেদিক ঘুরেও ঘুমাতে পারছে না। বৃষ্টির শব্দ বেলকনি থেকে ভেসে আসছে। হুট করে সাবিহা লাফিয়ে উঠল, ছাতা হাতে দৌড় লাগালো ছাদে। হাঁপাতে হাঁপাতে দমবন্ধ হবার জোগাড়। অন্ধকার সঙ্গে প্রখর বৃষ্টির মধ্যে অয়নকে দেখতে সাবিহার সময় লাগলো না, টানটান হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা এত তেজি! এই ঠান্ডা বাতাসের মধ্যে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার মানে হয়। সাবিহা এগিয়ে আসলো না, ছাতা মাথায় দিয়ে এখান থেকেই বলল, বাসায় যাও। অয়ন ঠাই দাঁড়িয়ে, কথা শুনছে না একদম। সাবিহার রাগ লাগলো, ইচ্ছে করছে চলে যেতে, পাও বাড়িয়েছে কিন্তু যেতে পারছে না। ফিরে তাকিয়ে দেখলো অয়ন লাফিয়ে তাদের ছাদে চলে এসেছে। তাকে এগিয়ে আসতে দেখে সাবিহার বুক কেঁপে উঠল। নিজেকে যথাসম্ভব শান্ত করে বলল, কি এমন জরুরি কথা যে এই বৃষ্টির মধ্যে বলতে হবে? ভালোবাসি। সাবিহার হাতে ছাতা নড়ে উঠল। শক্ত করে না ধরলে হয়তো পড়ে যেত। অয়ন আবারও বলল, আমি আপনাকে ভালোবাসি। বাচ্চামো ছেড়ে দাও অয়ন, তোমার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে সামনে। আমাকে ভালো লাগা এটা তোমার কিছুক্ষণের মোহ, একসময় কেটে যাবে। 5 বছর তো হলো, আর কত? বৃষ্টির মধ্যে ভেজা অবস্থায় দাঁড়ানো অয়ন উচ্চস্বরে প্রশ্ন করল, কাটে না কেন এই মোহ? আরো 5 বছর অপেক্ষা করতে হবে? নাকি সারা জীবন? সাবিহার মাথা ঘোরাচ্ছে, আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় তার পক্ষে। ফিরে যাও। এটা বলেই সাবিহা পা বাড়ায় চলে যাবার জন্য, পেছনে থেকে অয়ন তার হাত চেপে ধরে। পরপর মাথার উপর থেকে ছাতাটা সরে যায়। মুহূর্তেই ভিজে গেল সে। অয়ন হাত ছাড়ল না, কাছে এসে দাঁড়ালো, কণ্ঠ যথাসম্ভব শান্ত করে বলল, আমাকে ভালোবাসা যায় না সাবিহা। এটা অসম্ভব। আমরা একটা সমাজে বসবাস করি অয়ন, এখানে কিছু রীতিনীতি আছে। মানুষ কি বলবে এটার গুরুত্ব দিতে হবে। আচমকা সাবিহা নিজেকে অয়নের বাহুডোরে আবিষ্কার করল, শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। রীতিনীতি, সমাজ, লোকজন, আমি কিছুর পরোয়া করি না। আমি শুধু আপনার পরোয়া করি। আমি শুধু আপনাকেই ভালোবাসি। আমি চাই আপনিও আমাকে ভালোবাসুন। সাবিহা নিশ্চুপ হয়ে অয়নের বুকে পড়ে রইল। নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করছে না, ক্লান্ত হয়ে পড়েছে সে। অয়নকে কিভাবে বোঝাবে তার মনের কথাগুলো? কিভাবে বোঝাবে এই সমাজ তাদের মেনে নিবে না, পরিবার মেনে নিবে না? সাবিহা অস্পষ্ট স্বরে বলল, কেউ মেনে নিবে না। আপনি যদি চান সবাই আমাদের মেনে নিক, আমি সবাইকে মানতে বাধ্য করব। সাবিহা কাঁদতে শুরু করেছে। তোমার সাথে আমাকে মানাবে না তো? আমি মানিয়ে দেব। ম্যাচুরিটি বাড়াতে হবে তো? বাড়াব। এখন থেকেই দুনিয়ার সম্মুখীন হতে হবে। হব। আপনার দায়ভার নেওয়ার জন্য কাজ করতে হবে তো? আমি কাজ করতে শুরু করব সাবিহা। আপনি শুধু আমাকে ভালোবাসার চেষ্টা করুন, আমার অপেক্ষা করুন, আমাকে কিছু বছর সময় দিন।
সাবিহা কেমন গলে গেল, চোখজোড়া বন্ধ করে অয়নের মিষ্টি কথাবার্তা শুনতে থাকলো। এগুলো শুনতে কতটাই না ভালো লাগছে, আসলেই কি সম্ভব? অয়ন এখনো অনার্সে, সম্পূর্ণ পৃথিবী দেখা বাকি তার। বাইরের সুন্দর পৃথিবী ঘুরে এসে কি সাবিহাকে তখনও ভালোবাসবে? এভাবেই তার জন্য পাগল থাকবে। অরুর ইন্টার ফার্স্ট ইয়ারের রেজাল্ট আউট হয়েছে। ভালো করেছে, 4-5 দিনের মাথায় ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে এসেছে, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করছে আর সন্ধ্যায় দৌড়ে তন্ময়ের কাছে হায়ার ম্যাথমেটিক্স করার ছুতায় চলে আসে। তন্ময় দৈনন্দিনের মতো একই ব্যবহার করে। অরুর আবেগী মন, ব্যাকুলতা, তীক্ষ্ণ নজর কিছুই যেমন সে চোখে দেখে না। কিন্তু দিন যাচ্ছে আর অরুর অস্থিরতার মাত্রা বেড়ে চলেছে। যেমন মাসখানেক আগে হুট করে বালিশ বুকে জড়িয়ে কেঁদে কেটে টিস্যু দিয়ে ঘর ভর্তি করে ফেলেছে। এখন কান্না কেন করেছে নিজেই জানে না। সেদিন তন্ময় তার মেসেজ সিন করেনি দেখে অরু সারাদিন খাওয়া দাওয়া করলো না। পরশু কল করেছে, তার কল রিসিভ করেনি দেখে সারাদিন চোখের কোণে জল নিয়ে পুরোটা বাড়ি ঘুরেছে। গতকাল ভাত খেতে বসে হুট করে কেঁদে ফেললো, কাঁদতে কাঁদতে সর্দি চোখের জল দিয়ে চোখ মুখ ভরে ফেলেছে। মুস্তফা সাহেব, আনোয়ার সাহেব সকলেই চিন্তিত সুরে প্রশ্ন করেছেন, কি হয়েছে আম্মা? প্রত্যুত্তরে অরু নাক টেনে বলেছিল, আমাকে ভালো ডাক্তার দেখাও না কেন তোমরা? আমাকে কি ভালোবাসো না? আমার সারাটা বছর ঠান্ডা লেগে থাকে কেন? আনোয়ার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আম্মা তুমি সারা রাত এসি ছেড়ে শুয়ে থাক, শরীর কাঁথা জোড়াও না, তো ঠান্ডা তো লাগবই, তুমি চলো আমরা এখনই ডাক্তারের কাছে যাব। বাবার আদুরে কথাবার্তায় অরুর মন ঠান্ডা হয়েছে ঠিকই, তবে আজকে আরেক কাণ্ড ঘটতে চলেছে। অরুর বেশ কিছু ক্লাসমেটদের বয়ফ্রেন্ড আছে, এবং তাদের থেকে শুনেছে কাল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই দিন ভালোবাসার মানুষদের উৎসবের দিন, প্রেমিক প্রেমিকারা ঘুরতে যায়। অরুও যেতে চায় তন্ময়ের সাথে, কিন্তু তন্ময় আর সে তো প্রেমিক প্রেমিকা না, তাহলে এখন অরু চায় প্রেমিকা হতে আর তার প্রেমিক হিসেবে তন্ময়কে চায়। দরজার ছিটকানি আটকে সেলফোন হাতে অরু বিছানার মধ্যে বসলো, সাথে এনেছে টিস্যু বক্স। যদি তন্ময় তার সাথে যেতে না চায় তাহলে অরু কাঁদবে, কেঁদে কেটে তন্ময়কে শোনাবে, শুনিয়ে রাজি করাবে। প্রথম কলে রিং বেজেছে কিন্তু ধরেনি। দ্বিতীয় কলে তন্ময় রিসিভ করেছে। অরু চুপ হয়ে রইল। ওপাশ থেকে তন্ময়ের গভীর রাতের গম্ভীর স্বরে শোনা গেল, কি হয়েছে? অরু মিনমিনে সুরে বলল, আপনি কি কাল ফ্রি? বুঝিনি। অরু এবার উচ্চ স্বরে বলল, আপনি কি কালকে আমাকে নিয়ে বেরোবেন? কেন? আমি ঘুরতে যেতে চাই। কাল নয় অন্য একদিন যাস, সাবিহাকে বলে দিব নিয়ে যাবে। না। তন্ময় ধমকের সুরে বলল, কি না? ধমক খেয়ে অরুর মুখটা অন্ধকার হয়ে গেল। ইনিয়ে বিনিয়ে বলল, আমি আপনার সাথে যাব। অফিস আছে। আপনি কি ছুটি নিতে পারবেন না একটা দিন? পারবো না। অরুণাক ফুলিয়ে চলেছে, চোখের কোণ লাল হয়ে গেছে তার, কেঁদে দিবে দিবে ভাব। আপনার কি আমার প্রতি একটুও মায়া নেই? আপনি আমাকে দেখতেই পারেন না তাই না? আপনারও সব মেয়ে ভালো লাগে, আমাকে ভালো লাগে না। চাঁচুরে ফোন দে তো। অরু কল কেটে দিল। ভয়, এগুলো যদি তার বাবাকে বলে, অরু অনেক কষ্ট পাবে। বাবা কি ভাববে তাকে? ছোট থেকে যাকে ভাই বলে গেছিস, এখন তাকে বিরক্ত করিস। এই শিক্ষা দিয়েছি তোকে। ভয়ে অরু কাঁদতে বসল। তন্ময় কল করেছে। অরু কান্না থামিয়ে ধরল, নাক টানার মধ্যে বলল, আর বলবো না। হ্যাঁ, এগুলো একদম বলবো না। আপনি বাবাকে কিছুই বলিয়েন না, এই কান ধরেছি। তন্ময়ের গলার স্বর মুহূর্তেই নরম শোনা গেল, একটু তাড়াহুড়োও শোনালো বটে। কান্না থামা, কথা সব। অরুর ফোনের চার্জ চলে গেল, ফোনও চাচ্ছে না অরু কথা বলুক, কথা বললেই বিপদ। সেলফোন চার্জে দিয়ে অরু ঘুমাতে গেল, তার শুধুই কান্না পাচ্ছে। বালিশ ভিজে ছারখার। তন্ময় তাকে বোনের নজরে দেখে, আর সে। অরু আসলেই নির্লজ্জ। সকালে ঘুম থেকে উঠে দেখে চোখ মুখ ফুলে কলা গাছ, আয়নায় নিজেকে নিজেই দেখে লাফিয়ে উঠল। এই চেহারা নিয়ে নিচে গেলে তাকে সবাই আস্ত খেয়ে ফেলবে, গোসল নিলে নিশ্চয়ই ফোলা ভাব চলে যাবে। অরু সকাল সকাল গোসল নিল না, চোখ মুখ ফোলাই রয়ে গেছে। কলেজ ড্রেস পরে, মাথা সহ মুখ স্কার্ফ দিয়ে পেঁচিয়ে নিচে নেমে এলো। দীপ্ত তৈরি হয়ে ব্রেকফাস্ট খাচ্ছে। অরু তার পাশে বসে ধীরে সুস্থে খেয়ে বেরোলো। সাইকেল নিয়ে বেরিয়েছে বিদায়। রাস্তাঘাটে নজর বোলাতে বোলাতে যাচ্ছে, সবখানে গোলাপ ফুল আর গোলাপ ফুল।
যেমন সম্পূর্ণ বাংলাদেশে ফুল ছাড়া আর কিছুই নেই। কলেজের সামনে ফুলের মেলা বসেছে আজ। অরু 100 টাকা দিয়ে একটা গোলাপ কিনেছে এবং সেটাকে নিয়ে পুরো ক্লাস জুড়ে কাহিনী করলো, যেমন তার পার্সোনাল ডায়েরির এক পেজে দুটো ছেলেমেয়ে এঁকেছে। উপরে সুন্দরভাবে লিখেছে ভালোবাসা দিবস, ছেলেটার মাথার উপর লিখেছে তন্ময় আর মেয়েটির মাথার উপরে লিখেছে অরূপ। তারপর গোলাপ ফুলটা মধ্যে লাগিয়ে দিল। পাশে বসা মার্জি ঝিমিয়ে ঝিমিয়ে এগুলো দেখছে, ঘুমন্ত কণ্ঠে বলল, তন্ময় ভাই, এগুলো দেখলে তোরে এক থাপ্পড়ে সুইজারল্যান্ড পাঠাই দিবে। এভাবে বলবি না, আমি কষ্ট পাই। আহারে আমার সোনাটা, কষ্ট তো পাবাই, ফাঁদে যে পড়ছো। সবগুলো ক্লাসে অমনোযোগী ছিল অরূপ। শেষ ক্লাস সেরে ক্যাম্পাসে পা ঝুলিয়ে বসে থাকলো। এহসান বাদাম এনেছে, সেগুলোই খাচ্ছে হেলেদুলে। এহসান কথায় কথায় বলে ফেলল, এই অরু তন্ময় ভাইয়ের গার্লফ্রেন্ড নাই রে। আমার মনে হয় তার গার্লফ্রেন্ড আগুন সুন্দরী হইব। তিনি নিজেই যেই সুন্দর। সেদিন সন্ধ্যায় একটা মাইয়ার সাথে দেখছিলাম, ওইটা মাইয়া ছিল না পরি, বুঝতে পারিনি, এত সুন্দর। মার্জি ঠোঁট কামড়ে আর চোখে অরুর দিক তাকালো। অরু ঠোঁট নাক ফোলাচ্ছে, কেঁদে দিবে। ভাবতে না ভাবতেই দেখলো অরুর গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। মার্জি এহসানকে বুঝতে না দিয়ে আলগোছে অরুকে নিয়ে সরে এলো, চোখ মুখ মুছে দিয়ে বলল, বোকা তো তুই। ভাইয়া কাজ করে, সেখানে শত শত মেয়েরা আছে, যেমন তোর আশেপাশে কত শত ছেলেরা। তুই দুই একজনের সঙ্গে তো কথা বলিস, তাই না? তো তেমন সেও বলে, এটাকে সিরিয়াস নেওয়ার কি আছে? অরুর কান্না থেমে গেল। তাই তো, আমি তো সেভাবে ভেবে দেখিনি। মার্জি দীর্ঘনিশ্বাস ফেলল। এর মধ্যে সুমনা এসে সামনে দাঁড়ালো, তার সাথে এসেছে সাঙ্গপাঙ্গ। সুমনার হাতে গোলাপ ফুলের বাগান, অরুকে দেখিয়ে বলল, এগুলো সব পেয়েছি চকলেট ডে, টেডি, সব ডেতেই আমার বাড়িঘর ভরিয়ে ফেলে ছেলেরা গিফট দিয়ে। কি একটা অবস্থা! তা তুই একটাও পাসনি? অরু যেতে যেতে বলল, খোলা বাজারে মাছি বেশি থাকবেই। সুমনা রেগে গেল, দৌড়ে তাকে ধরবে তার আগেই মার্জি সামনে এসে দাঁড়ালো, চোখ রাঙিয়ে তাকালো সুমনার দিক, তারপর অরুর সাথে চলে এসেছে। যে যার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। গেইটের সামনে আসতেই চমকে গেল অরু। তন্ময় দাঁড়িয়ে, অরুর চোখজোড়া পিটপিট করছে। সত্যি দেখছে তো। তন্ময় ভীষণ রেগে, তার চোখ মুখ থেকে আগুন বেরোচ্ছে যেমন। অরু ভয় পেল, গতকালের জন্য লোকটা এখনো রেগে নাকি? অরুকে কি মারতে এসেছে? অরুর পেছনে দাঁড়ানো মার্জি আর এহসান একটু পেছনে চেপে গেল। তন্ময় তাদের দিক এসে নিজেকে শান্ত করল। অরুর হাতের সাইকেল নিয়ে এহসানে হাতে দিয়ে বলল, বাড়িতে পৌঁছে দিতে পারবে না? জি ভাই, পারবো। ধন্যবাদ। তারপর শক্ত করে অরুর হাত ধরে নিয়ে চলেছে। অরু ভ্যাবলার মতো পিছু পিছু যাচ্ছে। মোড় থেকে তন্ময় রিকশা নিয়েছে। অরু উঠে বসতেই সেও পাশে উঠে বসেছে, কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল, তুই ফোন বন্ধ করেছিস কেন? আমি করি নাই তো, চার্জ ছিল না। চার্জ ছিল না যেহেতু আমায় কল দিছিস কেন? তারপর ফোন চার্জ দিয়ে কল ব্যাক করিসনি কেন? তন্ময়ের ঝাড়ি খেয়ে কেঁপে উঠেছে দৃশ্যমান রূপে। চোখ মুখ অন্ধকার করে বলল, আমি ভেবেছি আপনি কথা বলতে চাচ্ছেন না। তন্ময় অরুর মাথায় আঙুল ঠেকিয়ে বলল, এই ভাবনা কল দেবার আগে কই ছিল? কি জানি। আপনি কি বাবাকে বিচার দিতে যাচ্ছেন? হ্যাঁ। আমি তো বললাম আর বলবো না। তন্ময়ের জবাব নেই। অরু ফ্যালফ্যাল নয়নে তন্ময়ের দিক তাকিয়ে। সেই চেনা পারফিউমের ঘ্রাণ। অরুর বুক কাঁপছে, শরীর জুড়ে শিহরণ বয়ে চলেছে। ইচ্ছে করছে তন্ময়ের শক্ত বড় হাতটা ধরতে, কিন্তু সাহসে কুলালো না। রিকশা থেমেছে ধানমন্ডি 32-এর লেকের সামনে। তন্ময় নামতেই অরুও নামল। চারপাশে তাকিয়ে হঠাৎ অরুর চোখজোড়া জ্বলজ্বল করে উঠল। তন্ময়ের দিক ফিরে বলল, আপনি আমাকে ঘুরতে এনেছেন? তন্ময়ের জবাব নেই, তবে আর চোখে ঠিকই অরুর হাস্যোজ্জ্বল চেহারায় কয়েকবার তাকিয়েছে। অরু তখন খুশিতে গদগদ। তন্ময়ের আর চোখে তাকানো লক্ষ্য করার সময় নেই। মান অভিমান, মন খারাপ সবকিছু উধাও তার। একসময় অরুর কাঁধের ভারী ব্যাগটা তন্ময় নিজে হাতে নিল। মানুষের ভিড়ে অরু হারিয়ে যাচ্ছে দেখে ডান হাত নিজের হাতে নিয়ে ধরে রাখল। মধ্যবয়সী চাচা ফুলের ডালা নিয়ে বসেছে মাঝরাস্তায়। অরু সেখানে দাঁড়িয়ে বলল, একটা কিনে দিবেন আমায়? তন্ময় একটা না বরং 10-12টা মিলিয়ে একটা বুকে বানিয়ে নিয়েছে। গোলাপ ফুলের বুকে হাতে নিয়ে অরু হাসতে লাগলো। হাসিতে তার চোখজোড়া ছোট ছোট হয়ে গেছে। দুজন হেঁটে পৌঁছেছে পশ্চিমের রেস্টুরেন্টে।
অরুকে দুপুরের খাবার খাইয়ে সম্পূর্ণ বিকেল জুড়ে ঘুরিয়েছে তন্ময়। অরু মাঝে মধ্যে রাস্তায় থেমে এটা সেটা খাচ্ছে, কিছু একটা কিনছে। পৃথিবীর সকল ধৈর্য যেমন তন্ময়ের কাছে। আজ সে কিছুতেই অরুকে না বলেনি। অরু যা চাচ্ছে দিচ্ছে, যা বলছে করছে। বলা যায় আজকের দিনটা অরুর জীবনের সবথেকে সুন্দর দিন। আজকের তন্ময় অরুর জীবনের দেখা সবথেকে সুন্দর তন্ময়। রাতের 2টো বাজছে। তন্ময়কে শাহজাহান বাড়িতে দেখে কিংকর্তব্যবিমূঢ় উপস্থিত সকলেই। তাকে দেখে সবাই খুশি হবে নাকি চিন্তা করবে বুঝে উঠতে পারছে না। মোস্তফা সাহেব ড্রয়িং রুমের চেঁচামেচি শুনে বেরিয়ে এলেন। সাথে দৌড়ে এসেছে অরুও। দীপ্তর তন্ময় ভাইয়া চেঁচানো শুনে অরুর ঘুম ভেঙে গিয়েছে। সে আপাতত ঘুম ঘুম চোখ নিয়ে ফ্যাল করে তাকিয়ে তন্ময়ের দিক। সুমিতা বেগম এবং মুফতি বেগম কি রেখে কি করবেন দিশে পাচ্ছেন না খুঁজে। রান্নাঘরে ঢুকে চায়ের পানি বসিয়ে দিয়েছেন দ্রুত। তন্ময় এসেই হাতের সব ডকুমেন্টস পেপারস টি টেবিলে ছুঁড়ে মারল। মুস্তফা সাহেব তখন টি টেবিলের সামনেই। এসব ডকুমেন্টস দেখে তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন, ছেলে তার নিশ্চয়ই কোম্পানির আপডাউন সম্পর্কে জেনেছে। শান্ত ভঙ্গিতে সোফায় বসলেন, ছেলের চোখে চোখ না রেখে বললেন, বিজনেস নদীতে ভেসে যাক, তাতে তোমার কি? তোমার তো কিছু না। বাবার অল্প কিছু কথাতেই রেগে কোম্পানি ছেড়েছ। তোমার মা আমার কিছু কথায় ঘরবাড়ি ছেড়েছে। ভালো কথা। এখন কোম্পানি ভেসে যাক, ঘরবাড়ি উড়ে যাক। তন্ময় উল্টোদিকের সোফায় বসেছে। ডকুমেন্টসগুলো ঘুরিয়ে ফিরিয়ে মোস্তফা সাহেবের দিক এগিয়ে দিয়ে বলল, দাদার একটা কথায় তুমি শহর ছেড়েছিলে, আমি তো শুধুমাত্র কোম্পানি ছেড়েছি। এখন তুমিও কি শহর ছাড়তে চাচ্ছ নাকি? আমার বাবার মতো অতটা চাইল্ডিশ আমি নই। আনোয়ার সাহেব মুখ চেপে হেসে উঠলেন। মুস্তফা সাহেব চোখ রাঙাতেই চেহারা শক্তপোক্ত করার মিথ্যে চেষ্টা করলেন। তন্ময় বলল, যোগ্যতা প্রমাণ করতে বলেছ, যোগ্যতা প্রমাণ করে দিলাম। তোমার টাকা পয়সা, দামি গাড়ি ব্যবহার না করে চলতে পেরেছি, অন্যের কোম্পানিতে চাকরিও করতে পেরেছি। তারপর ডকুমেন্টের ফ্রন্ট পেজ মেলে দিয়ে পুনরায় বলল, এসব কিছুর লিস্ট আমার চাই। গতকালের মধ্যে উল্লেখ্য সবগুলো কর্মচারীকে ডিসমিস করে দিবে। একটা ইম্পোর্ট্যান্ট মিটিং বসাবে। বাকি কথা আমি কালই বলবো। শুভ রাত্রি। তন্ময় উঠে চলে যাচ্ছে। সুমিতা বেগম পিছু ডাকল, তন্ময়, মা আমার জন্য অপেক্ষা করছে, এক্ষুনি ফিরতে হবে চাচি। তন্ময় বেরিয়ে গেল। মুস্তফা সাহেব তখনও বসে ডকুমেন্টসের দিক তাকিয়ে। অহি সাহেব ভাইয়ের পাশে বসলেন। বড় ভাইয়ের কাঁধে হাত রাখতেই মোস্তফা সাহেবের কাঁধ কাঁপা উপলব্ধি করতে পারলেন। মোস্তফা সাহেব তখনও বিশ্বাস করতে পারছেন না ছেলের কথাগুলো। ছেলের এসব কথাবার্তা বা কাজ একটা দিকে ইশারা করছে, তার ছেলে কাল থেকে নিজেদের কোম্পানিতে ফিরে আসবে। অহি সাহেব হাসি মুখে বললেন, আমি ফ্ল্যাটের লোকেশন দিয়ে তন্ময়ের ম্যানেজারকে বলে দিচ্ছি গাড়ির চাবি নিয়ে সকালে পৌঁছে যেতে। মোস্তফা সাহেব মাথা দোলালেন। আনোয়ার সাহেব বললেন, এইভাবে একদিন বাড়িতেও ফিরে আসবে ভাই, আপনি চিন্তা করবেন না। মোস্তফা সাহেব তো তাই চান। সেদিনের ভুলের মাসুল তো 2 বছর ধরে গুনছেন। আর কত? আর পারছেন না তিনি। ছেলে স্ত্রী ফিরে আসুক, আপাতত শুধু এটাই তার চাওয়া। অরু তখনও দরজার দিক তাকিয়ে। ভ্যালেন্টাইন্সের সুন্দরতম তার তন্ময় বেশিদিন টিকল না। আহারে, কয়েকদিন আগে আবেগে আপ্লুত হয়ে কল দিয়েছিল বলে খুব বর্ষর ধমক খেয়েছে তন্ময় থেকে। ধমকে ধমকে অরুকে শেষ করে দিয়েছিল। অভিমানে সে আজ 2 দিন তন্ময়কে কল দেয়নি, কিন্তু 3 দিনের বেলায় ঠিকই কল দিয়ে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলল। একটু কথা বললে কি হয়? অনেক কিছু হয়। যখন মেয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলেন, তখন কেন কিছু হয় না? কারণ তারা মেয়ে ফ্রেন্ডস। আপনার কাছে কার গুরুত্ব বেশি? আপাতত কাজের গুরুত্ব বেশি। ফোন রাখো। আমারও তো পড়াশোনা আছে। আমি আমার পড়াশোনা থেকে আপনাকে বেশি গুরুত্ব দেই। দে না করেছে কে? তাহলে আপনি আমাকে কেন গুরুত্ব দেন না? আমি একাই কেন আপনার এত গুরুত্ব দেই? আপনাকে নিয়ে এত ভাবি কেন? আপনি আমাকে একটুও পছন্দ করেন না, আমাকে নিয়ে একটুও ভাবেন না। অরু নিজের কন্যার শব্দে তন্ময়ের মিষ্টি হাসির শব্দ মিস করে গেল। সে শুধু শুনল, ফোন রাখো।
তন্ময় যেমন অরুর কান্নাকাটি শুনে না তেমন ভঙ্গিতে কল কেটে দিল। তারপর মাসখানেকের মধ্যে কলেজ প্রোগ্রাম শুরু হয়। অরুর প্রোগ্রাম শেষ করেই ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট শুরু হয়ে গিয়েছে। তার পড়াশোনার চিন্তাভাবনা মাথায় গেঁথে আছে। দেখে তন্ময়ের চিন্তাভাবনা নিতে পারছে না, তাই ডিসিশন নিয়েছে কিছুদিন তন্ময়কে কল মেসেজ করে বিরক্ত করবে না। এভাবেও সে খেতে নিলে বা পড়াশোনায় ডুবলে পৃথিবীর সবকিছু ভুলে যায়। এমনকি তন্ময়কেও। কাল অরুর হায়ার ম্যাথমেটিক্সের এক্সাম। সন্ধ্যায় বইখাতা নিয়ে দৌড় লাগিয়েছে তন্ময়ের বাসায়। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আশায় আছে জবেদা বেগম দরজা খুলে দিবে, কিন্তু তার সামনে স্বয়ং তন্ময় দাঁড়িয়েছে। তন্ময়কে দেখে অরু অবাক হলো বটে, কিন্তু তার অবাক হওয়ার সময় নেই। সে তন্ময়কে সরিয়ে গটগট করে ঢুকে গেল ভেতরে। টেবিলে বইখাতা বিছিয়ে বসে পড়ল। যেসব ম্যাথ সে বুঝতে পারছে না খোলাখুলি তুলে ধরল তন্ময়ের সামনে। কিন্তু তন্ময়ের জবাব নেই কেন? অরু চিন্তিতভাবে মাথা ঘুরিয়ে তাকালো। তন্ময় বুকে দুহাত পেঁচিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। অরু ডাকল, ভাইয়া। তন্ময়ের কাটা গায়ে যেমন নুনের ছিটে লাগলো। ছ্যাঁতো করে উঠে অরুকে চোখ রাঙিয়ে হনহনিয়ে চলে গেল। আশ্চর্য! অরু বই হাতে তার পিছু ছুটেছে। দ্রুত ছুটতে গিয়ে পিছলে পড়তে নিয়ে পেছনে থেকে তন্ময়ের টি শার্ট টেনে ধরল। ছিঁড়ে যাবার মতো শব্দ হলো মুহূর্তেই। অরু দ্রুত ছেড়ে দিল টি শার্ট। বকার মতো চোখমুখে আতঙ্কের ছাপ নিয়ে দাঁড়িয়ে রইল। ছেঁড়া টি শার্ট পরিহিত তন্ময় অরুর সামনে এসে দাঁড়িয়েছে। মুখের সামনে ঝুঁকে প্রশ্ন করল, আমাকে ফ্রি পেয়েছিস? না তো। যখন তখন আমার কাপড়চোপড় ছিঁড়ে ফেলিস, ভিজিয়ে দিস, এখানে সেখানে ধরিস, সেইম টু সেইম আমি করলে কেমন হবে? শোধবোধ হবে? আমি কি পানি নিয়ে আসবো? তন্ময় দীর্ঘনিশ্বাস ফেলে চলে গেল। অরু আশেপাশে নজর বুলিয়ে খেয়াল করল জবেদা বেগম কোথাও নেই। অরু উচ্চস্বরে ডাকতে লাগলো, বড় মা! ওই বড় মা! জবাব না পেয়ে অরু ভয় পেয়ে বলল, বড় মা কোথায়? দেখছি না কেন? বাইরে গেছে বুঝি? তন্ময়ের জবাব নেই। অরুর একটু খটকা লাগলো। তন্ময়ের নিশ্চয়ই মেজাজ ভালো নেই। রেগে আছে লোকটা। রেগে থাকলেই এমন নিশ্চুপ থাকে এবং জবাব দেয় না। অরু সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অনেকগুলো ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্স বুঝতে পারছে না। ভেবেছে তন্ময় থেকে বুঝবে, তাই বাসার শিক্ষককে আসতে বলেনি। এখন তো মনে হচ্ছে আসতে বলতে হবে। অরু আবারও দৌড় লাগালো টেবিলে। বইপত্র গুছিয়ে নিল। সে এখন বাড়িতে গিয়ে চাচুকে বলবে, তার হোম টিচারকে এক্ষুনি আসতে বলতে। ম্যাথমেটিক্স যতটুকু পারবে বুঝিয়ে দিবে। অরু বেশ কিছু ম্যাথমেটিক্স কভার করে ফেলেছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে চেঁচিয়ে উঠল, হুট করে ইলেকট্রিসিটি চলে গেল। অন্ধকারে অরু ভীষণ ভয় পায়, বলা যায় তার ফোবিয়া আছে অন্ধকারে। বইপত্র ফেলে দৌড় লাগালো অন্ধকারের মধ্যে। সামনে যা পেয়েছে সেটাই জাপটে ধরল। তন্ময় ভাইয়া, লাইট কিভাবে গেল? আমি কিভাবে বলবো? দেখেন না কেন গেল? আমি ভয় পাই। পেতে থাক। মানে? কথা বলেন না কেন? আমি কিন্তু কি করবি? অরুভয় এক প্রকার তন্ময়কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কিছুই করব না, আপনি প্লিজ দেখেন না কি হইছে। না হলে দরজাটা খুলে দেন, আমি বাসায় যাব। যা ধরেছে কে তোকে? অন্ধকারে কিভাবে যাব? আপনার মোবাইলের ফ্ল্যাশলাইট অন করেন না। করব না। তন্ময়ের তোত্তারাত্তারা কথা শুনে অরুর গলা শুকিয়ে কাঠোকাঠ। আচমকা তার গাল চেপে ধরল তন্ময়। ব্যথায় কুকড়ে উঠল অরু। এত শক্তি দিয়ে ধরেছে যে তার চোখজোড়া ভিজে উঠেছে। আমি কিন্তু কেঁদে দিব। কেঁদে দে। আমি কিন্তু হাঁচি দিব। দে। নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন না লাইট ফাইট আছে নাকি কোথাও। ছাড় আমাকে, দেখি গিয়ে। না না, আমি ভয় পাই, এভাবেই চলুন। দিশেহারা অরু অনুভব করল তন্ময় ঠাই দাঁড়িয়ে। তাকে যেতে না দেখে অরু বলল, কি হলো? চলুন। তোকে কল দিয়েছিলাম, ধরিস নাই কেন? আমার ফোন তো বড় চাচ্চু নিয়ে গেছে, পরীক্ষা শেষ না হওয়া অব্দি আর দিবে না। তন্ময়ের জবাব এলো না। হঠাৎ তন্ময় তাকে ছেড়ে চলে গেল। অরু চিৎকার চেঁচামেচি করবে এর পূর্বেই ইলেকট্রিসিটি চলে এলো। বুকে থু থু ছিটিয়ে অরু আশেপাশে তাকালো। ভয়ে তার কলিজা শুকিয়ে গিয়েছিল। তন্ময় ফিরে এসে বলল, যা টেবিলে বস। অরু দ্রুত পায়ে টেবিলে গিয়ে বসল। তন্ময় এসে তার পাশে বসেছে। অরু নিজেকে পড়াশোনায় ডুবাতে তৈরি। হুট করে তার চোখ গেল তন্ময়ের গলায়। লোকটার গলার মধ্যে উঁচু হয়ে আছে। এটাকে যেন কি বলে? কলারবোন।
দেখতে খুব আকর্ষণীয় লাগছে, ইচ্ছে করছে ধরতে। অরু নিজের হাত জোড়া গুটিয়ে ফেলল, ওটা ধরলে তন্ময় তাকে জিন্দা মাটিতে পুঁতে দিবে। এভাবে হবে, বুঝেছিস? তন্ময়ের কণ্ঠে ভড়কে গেল অরু, বাজে চিন্তাভাবনায় বিভোর, সে ম্যাথে মনোযোগ দেয়নি, তাহলে বুঝবে কিভাবে? নিজেকে মনে মনে বকাঝকা করে ভয়ে ভয়ে বলল, আরেকবার বুঝিয়ে দিবেন? তন্ময় তার হাতের কলম ফেলে দিল, চেয়ারে হেলান দিয়ে দুহাত বুকে গেথে তাকিয়ে রইল, যেমন অরুকে খেয়ে ফেলবে, চিবিয়ে চিবিয়ে খাবে এক্ষুনি। চোখ পিটপিট করে অরু ধীরে বলল, আপনি আমাকে কেন কল করেছিলেন? তোর কি মনে হয় কেন করেছি? বকাঝকা করতে? থাপড়ে দাঁত ফেলে দিতে? কল করে দাঁত ফালানো যায় নাকি? সামনে আছিস, ফেলে দেখাবো। না না, গম্ভীর স্বরে তন্ময় বলল। চুপচাপ মনোযোগ দে। অরু রোবটের মতো মাথা দলাল। সাবিহার ইদানিং অয়নের আপনি বলাটা পছন্দ হয় না, মনে হয় সে খুব বড় অয়নের। হ্যাঁ অবশ্যই সাবিহা অয়নের বড়, তাই বলে কি বারবার মনে করিয়ে দিয়ে কাটা গায়ে নুনের ছিটে দিবে নাকি? আজকাল অয়নকে দেখা যায় না, খুব ব্যস্ত হয়ে গেছে। শুনেছে অয়ন তার বাবার বিজনেসে হাত লাগিয়েছে, কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছে সেখানকার বিজনেসের ফিনান্সিয়াল অবস্থা দেখতে, এখনো ফেরেনি। সাবিহা স্টেশনের সামনে দাঁড়িয়ে বারবার চারপাশে নজর দিচ্ছে, যেমন উড়ে অয়ন তার সামনে উপস্থিত হবে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে, ফোনে বেশ কয়েকবার নজর দিল, অয়ন কখনো ফোনে কল করেনি, বলা যায় তাদের কখনো ফোনে কথা হয়নি। সব সময় সামনাসামনি কথা হয়েছে, কিন্তু তার মন বলছে আজ অয়ন কল করবে, এবং মনের কথা সত্যি হয়ে অয়নের কল চলে এলো। দরজা লাগিয়ে সময় নিয়ে কল ধরল সাবিহা, খুবই নার্ভাস সে। অয়নের সাথে কথা বলতে গেলেই এক অদ্ভুত অনুভূতি হয়, লজ্জা, সংকোচ ছেকে ধরে তাকে। বারবার মনে করিয়ে দেয় অয়ন তার ছোট, সে অয়নের বড়। আর এই সম্পর্ক ভীষণ লজ্জাজনক, মানুষ হাসবে তার উপর, তাকে কথা শোনাবে, এই বিষয়গুলো মস্তিষ্কে এলে কিছুই আর ভালো লাগে না সাবিহার। ওপাশ থেকে অয়নের গভীর স্বর, সাবিহা, ফু, খেয়েছেন? সাবিহা মিথ্যে বলে দিল, হ্যাঁ, সত্যি। মাত্র 8টা, আপনি তো এত তাড়াতাড়ি ডিনার করেন না। আজ করেছি। মেনে নিলাম তাহলে আমাকে মিস করছেন। অয়নের স্বরে দুষ্টুমির আভাস, সাবিহা বলল, না, মিস করছি না। প্রয়োজন নেই, আমি তো আপনাকে ভীষণ মিস করছি, এবং হাড়ে হাড়ে উপলব্ধি করছি আগেকার রাজাদের কষ্ট। শুনেছি তাদের খুবই কষ্ট হতো সুন্দরী স্ত্রী ফেলে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভ্রমণে যেতে। আমি তো ভাই এক শহর থেকে আরেক শহরে গিয়েই পাগল হয়ে গেছি। সাবিহার ঠোঁটে চলে এসেছিল, আমি কি তোমার স্ত্রী নাকি? কিন্তু সেটা ভাবতেই ভীষণ লজ্জা পেল, তাহলে বলবে কিভাবে? এই বিষয়ে কথা বলা অসম্ভব, পারবে না সে, বরং বলল, তোমার কাজ নেই? আছে তো, কিন্তু কাজের থেকে আপনি বেশি ইম্পর্ট্যান্ট। রাখি। না একদম না, আপনাকে কতটা মিস করছি জানেন? সাবিহা চুপ হয়ে রইল, অয়ন হেসে বলল, আপনার জন্য কি আনবো? কি চাই আপনার সাবিহা? কিচ্ছু না। শুনেছি আপনার নুপুর খুব পছন্দ। একদম না। তাহলে কানের দুল? না। নাকফুল? অয়ন অয়ন হো হো করে হাসছে, পরপরই শোনা গেল একজন গম্ভীর স্বর, যেমন কেউ ওপাশ থেকে অয়নকে ডাকলো। অয়ন বলল, ডাকছে, রাখি এটি? হ্যাঁ। আচ্ছা। কল কাটার পূর্বে অয়ন বলে গেল, আম মিসিং ইউ আ লট। ফোনের দিক তাকিয়ে রইল সাবিহা, মন প্রাণ, মস্তিষ্ক শরীর সবকিছু হালকা লাগছে, একটা চাপা কষ্ট গায়েব হয়ে গিয়েছে বুক থেকে, এখন শুধু ভালো লাগা বিরাজমান। সাবিহার ভাবতেও লজ্জা লাগে, অতটুকু ছেলের প্রেমের কথায় সে অনুভূতি পায়, ভালো লাগায় মন ছেয়ে যায় তার। অয়ন কি জানে সে কতটা দুর্বল করে ফেলেছে সাবিহাকে? সাবিহা ঠিক কতটা তাকে নিয়ে ভাবে জানে? কতটুকু অনুভূতি অনুভব করে আন্দাজ আছে ছেলেটার? সাবিহা এজ ইউজুয়ালি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে, কিছুক্ষণ আগেই অফিস থেকে বেরিয়েছে। আপাতত বাসের অপেক্ষায়, সেলফোন হাতে নিয়ে কয়েকবার চেক করেছে, নো মিসকুল চোর, নো মেসেজেস। অয়নের সাথে তার গত বৃহস্পতিবার কথা হয়েছে, এবং আজ বৃহস্পতিবার। 7 দিন ধরে তাদের কথা হয় না। সাবিহা নিজের মস্তিষ্ককে হারিয়ে মনের কথা শুনে যেচে একটা কল দিতে পারছে না। অবশ্য সে শতসহস্রবার একটা কল দেবার চেষ্টা করছে, কিন্তু তার দ্বারা সম্ভব হচ্ছে না, কিছু একটা তাকে বাধা দিয়ে চলেছে, হয়তো তার বিবেক।
এখনো সাবিহার মনে হয় অয়ন সম্ভবত কিছুদিন পর নিজের খামখেয়ালিপনা শুধরে নিয়ে দূরে চলে যাবে, তাই যথাসম্ভব নিজেকে আঁকড়ে রেখেছে, অতল সাগরের গভীরে নিজেকে ভাসতে দিচ্ছে না। সামনে বাস এসে থেমেছে, সাবিহা উঠে গেল তাতে, জানালার সাইডে এসে বসলো। সুন্দর বাতাস বইছে, আজকের ওয়েদার বেশ রোমান্টিক। কানে ইয়ারফোন গুঁজে দিয়ে আনমনে তাকিয়ে রইল। বাস চলছে, বাতাস বইছে, বাস চড়তে সাবিহার সর্বদাই ভালো লাগে। ভালো লাগার বিশেষ কারণ জানালার পাশের সিট এবং দুর্দান্ত বাতাস অনুভব করা। হুট করে চোখ গেল নিচে, বাসের পাশ দিয়ে একটা বাইক যাচ্ছে, বাইকটা একদম তার দিকটাই ফলো আপ করছে। এক পর্যায়ে হেলমেটের মুখের সামনের কাঁচটা সরিয়ে মুখ তুলে তাকালো অয়ন, হাতের ইশারায় সাবিহাকে নামতে বলছে বাস থেকে। সাবিহা কানের ইয়ারফোন খুলে বেককলের মতো তাকিয়েই রইল। অয়ন এবার শব্দ করে চেঁচিয়ে বলল, নেমে আসুন। সাবিহা দ্রুত উঠে দাঁড়ালো, হেলপারকে বলল সে এখানেই নেমে যাবে। বাস থামাতে, বাস থামতেই নেমে আসলো। অয়নও নিজের বাইক সাইড করে থামিয়েছে। সাবিহা এগিয়ে আসতেই অয়ন বলল, এতটা তাড়াহুড়ো করে এসেও আপনাকে বাস স্ট্যান্ডের সামনে পেলাম না, আপনার বাসটা ধরতে কতটা পরিশ্রম করেছি জানেন। হেলমেট খুলে অয়ন বাইক থেকে নেমে এলো। সাবিহা বেশ কয়েকবার তাকিয়েছে অয়নের পানে, এক সপ্তাহ না দেখেই তার মনে হচ্ছে অয়নকে সে বছর বছর ধরে দেখেনি। চোখের সামনে অয়নকে হেসে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিহার মনে হলো সে সপ্তাহ খানিক ধরে এই দৃশ্যটি দেখার জন্য অপেক্ষায় ছিল, ঠিক অয়নের অপেক্ষায় ছিল। অয়ন দুষ্টু হাসি এঁকে বলল, আমাকে দেখে ইমোশনাল হয়ে পড়লেন নাকি সাবিহা? কান্না পাচ্ছে? আপনি কান্না করতে চাইলে কিন্তু করতে পারেন, আমার কাঁধ বুক সব আপনার জন্য ফ্রি, আপনি ইউজ করলে মাইন্ড করব না, আমার কাছে আবার রুমালও আছে, চোখের পানি মুছিয়ে দিতে পারবো। সাবিহা জবাব দিল না, তবে তার ঠোঁট জুড়ে হাসি বিচরণ করছে, অনুভূতির সাথে একটা অদ্ভুত ইচ্ছে জেগেছে মনে, অয়নকে জড়িয়ে ধরার ইচ্ছে। সেদিনের বৃষ্টির রাতের মতো সাবিহার চোখে এখনো স্পষ্ট ভেসে উঠে সেদিনের দৃশ্য। অয়নের শান্ত কথাগুলো, তাকে আগলে ধরে রাখা, মাথায় ধীরে ছুঁয়ে চলা। সাবিহা চায় অয়ন তাকে আরেকটি বার ওভাবেই জড়িয়ে ধরুক। হুট করে অয়ন সাবিহার গালে স্পর্শ করল। তখনকার দুষ্টু হাসি এখন আর নেই। কি হয়েছে? খারাপ লাগছে? সাবিহাকে মাথা দোলাতে দেখে চিন্তিত সুরে অয়ন বলল, কোথায়? মাথা ঘুরছে। দুপুরে খেয়েছিলেন? সাবিহার মনে পড়ল সে আজ লাঞ্চ করেনি, সকালের পর থেকে এখনো কিছু খায়নি। জবাব না পেয়ে অয়ন বলল, বাইকে চড়তে পারবেন তো? সামনেই রেস্টুরেন্ট একটা। সাবিহা উঠে বসলো বাইকে। অয়ন হেলমেট পরে বাইক স্টার্ট করেছে। সাবিহা নিজের দুহাত অয়নের দুকাঁধে রেখেছে, আনমনে দেখে চলেছে অয়নের কাঁধে রাখা তার হাত দুটো। তন্ময়ের নানি বাড়ির লোকজন যে হুট করে সিলেট থেকে চলে আসবে কে জানে। মুফতি বেগম তাড়াহুড়ো করে তাদের ড্রয়িং রুমে বসিয়েছেন, বাড়িতে কেউ নেই তিনি আর সুমিতা বেগম ছাড়া, কি করবেন এখন? কিভাবে সামাল দেবেন সবকিছু? জবেদা বেগম আর তন্ময় যে আলাদা থাকে তা তো তারা জানেন না। জানলে তুমুল ঝগড়া হবে। পাঁচ ভাইয়ের একমাত্র আদরের বোন জবেদা বেগম, যদি শুনে সেই আদরের বোন ঘরবাড়ি ছাড়া থাকে, সবকিছু উল্টপাল্ট করে দিবে। দেখা যাবে সম্পূর্ণ শাহজাহান বাড়ি ভেঙে গুড়িয়ে ছারখার করে দিয়ে গেছে। মুফতি বেগম আর চোখে সুমিতা বেগমকে ইশারা করলেন। সুমিতা বেগম আড়াল হয়ে ভেতরে এলেন, দ্রুত কল করলেন আনোয়ার সাহেবকে, খুলে বললেন সবকিছু। শুনে আনোয়ার সাহেবও দোটানায় পড়লেন, কিছু একটা করবেন বলে কেটে দিলেন। এদিকে আজ শাহজাহান বাড়ি এসেছে তন্ময়ের নানি জয়তুন্নেছা এবং তন্ময়ের বড় মামা মামি এবং ছোট মামা মামি, সাথে তাদের ছেলেমেয়েরা তো আছেই। জয়তুন বেগম বারবার তার মেয়ে এবং নাতি নাতনির কথা জিজ্ঞেস করে চলেছেন। মুফতি বেগম বানিয়ে বললেন, তন্ময় তো অফিসে, সাবিহা এক্সাম দিতে গিয়েছে, ভাবি একটু বেরিয়েছে। সবাইকে কল করেছি, এক্ষুনি চলে আসবে। জয়তুন বেগম বিড়বিড় করে বললেন, আমার ছানাটাকে কল করে আসা উচিত ছিল। তিনি চশমা ভালোভাবে পরে নিজের বাটন ফোন ঝুলি থেকে বের করলেন, খুঁজে খুঁজে নিজের নাতির নাম্বারে ডায়াল করলেন। রিং হচ্ছে কিন্তু রিসিভ হয়নি। নাতি তার ব্যস্ত ভেবে দ্বিতীয়বার কল করলেন না। এর মধ্যে সুমিতা বেগম তাদের জন্য নাস্তার ব্যবস্থা করে ফেলেছেন। টিটেবিলে নাস্তা সাজিয়ে তাদের সামনে বসেছে। গল্পসল্পের মাধ্যমে তাদের ব্যস্ত রাখার অমায়িক প্রচেষ্টা চলছে। আধ ঘন্টার মাঝে মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব চলে আসেন।
বাড়িতে ঢুকেই সালাম জানালেন। জয়তুন বেগম সালামের জবাব দিলেন, তারপর কড়াকড়ি দৃষ্টিতে মোস্তফা সাহেবকে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, এমন শুকিয়ে গেছো কেন বাবা? তোমার বউ বাচ্চা তোমাকে ছেড়ে চলে গেলে না এমন সকালে কাজে দিবে? মোস্তফা সাহেব কেসে উঠলেন। শাশুড়ির খোঁচা মেরে কথা বলার অভ্যাস আর গেল না, তার ছেলেটা ঠিক তার নানির মতো হয়েছে, স্বভাবও ঠিক তার মতো পেয়েছে, দুজন একই নৌকার মাঝি, ঘুরে ফিরে এটা সেটা নিয়ে খোঁচাবে মোস্তফা সাহেবকে। তিনি এগিয়ে এসে উল্টো পিঠের সোফায় বসলেন, প্রশ্ন করলেন, আসতে সমস্যা হয়নি তো মা? এখান থেইকা এখানে আসতে আবার কিসের সমস্যা? শরীর ভালো আছে। হু, শরীর ভালো দেইখাই তোমার উপর নজর দিতে আইলাম, তা কই আমার ছানা? দেখি না কে? মোস্তফা সাহেব দীর্ঘনিশ্বাস ফেললেন। শাশুড়িকে সত্যিটাই বলতে হবে, কতক্ষণই বা লুকিয়ে রাখতে পারবেন সবকিছু, আজ না হয় কাল তো জেনেই যাবে। নিজেকে প্রস্তুত করছেন সবকিছু সত্যি বলার জন্য। নিজের উপর সম্পূর্ণ দোষ নিয়ে নিবেন, অবশ্য বেশিরভাগ দোষ তারই। আসলে মা। এমন সময় গাড়ির শব্দ পাওয়া গেল, পরপরই তন্ময় দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকছে। আশ্চর্যজনকভাবে পেছনে জবেদা বেগম, তাদের দেখে চমকে সম্পূর্ণ শাহজাহান পরিবার। মুফতি বেগমের নয়ন জোড়া ছলছল করছে। দৌড়ে ভাবিকে ধরতে যাবে পূর্বেই সুমিতা বেগমের টান অনুভব করলেন। নিজেকে সামলে পরপরই আলগোছে রান্নাঘরের দিক ছুটলেন। এখানে থাকলে তিনি সবকিছু নিজের আচার আচরণেই বুঝিয়ে দিবেন। এদিকে মোস্তফা সাহেব ফ্যালফ্যাল করে তাকাচ্ছেন নিজের স্ত্রীর দিক, তারপর ছেলের দিক। তন্ময় আপাতত জয়তুন বেগমের কোলে মাথা রেখে আছে। জয়তুন বেগমের চিন্তিত ভ্রু জোড়া শান্ত হয়ে গেল, মনের খটকা গুলো নিমিষেই মিশে গিয়েছে। নাতির মাথায় হাত বুলিয়ে বললেন, এমন শুকাই গেলি ক্যামতে? তুমি আসছো না? এখন মোটাতাজা করে দিয়ে যাবা। তা আর বলতে। তন্ময়ের মামা আফরিন সাহেব পাশেই বসে গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, মা বেড়াতে এসেছেন কিছুদিনের জন্য, তিনি মেয়ের জামাই, নাতি নাতনিদের মিস করছিলেন। নিয়ে আসলাম শত ব্যস্ততার মধ্যে, কিন্তু এখন আমাদের ফিরতে হবে। বাড়িতে সবকিছু ফেলে এসেছি। মোস্তফা সাহেব তাদের থাকার জন্য বলেছেন অনেকবার, কিন্তু থাকতে পারবেন না জানালেন, কাজকর্ম পড়ে আছে বাড়িতে, সেখানে তাদের প্রয়োজন। অজ্ঞত মোস্তফা সাহেব এবং তন্ময় বেরিয়ে এসে তাদের গাড়িতে উঠিয়ে দিয়েছে। গাড়ি চোখের সামনে থেকে যেতেই তন্ময়ের দিক ফিরলেন মোস্তফা সাহেব, কিছু বলতে চান কিন্তু বলে উঠতে পারছেন না। আসলেই তার প্রত্যাশার বাইরে সবকিছু ঘটেছে। কল্পনাও করতে পারেননি তন্ময় আর জবেদা বেগম এভাবে চলে আসবে। ভেতরে যেতে নিয়ে তন্ময় বলে গেল, কয়েকদিনের সুযোগ আছে, মিটমাট করে নাও। নানি চলে গেলে মা ফিরতে চাইলে কিন্তু আমি তাকে মানাবো না, ফিরিয়ে নিয়ে যাব। মোস্তফা সাহেব কিছুক্ষণ থমকে রইলেন, ছেলের কথাগুলো বুঝতে পেরে। পরপরই নিঃশব্দে হেসে উঠলেন। সুখময় অনুভূতিতে বুক ভরে উঠছে তার। সন্তান, স্ত্রী বাড়িতে আছে ভাবতেই আনন্দে তার চোখজোড়া ভিজে উঠেছে। নিজেকে সামলে নিয়ে তন্ময়ের পেছনে তিনিও ভেতরে এলেন। জবেদা বেগম নিজের মায়ের পাশে বসে, জয়তুন বেগম মেয়ের চোখমুখ ছুঁয়ে বলছেন, মুখটা এমন শুকিয়ে কেন? দীপ্ত সোফার পেছনে থেকে বলল, তোমাকে দেখে মুখ শুকিয়ে গেছে বড় মায়ের। হাসির ছড়াছড়ি পড়ে গেল ড্রয়িং রুমে। অরু মাত্র নিজের রুম থেকে বেরিয়েছে, সে ঘুমিয়েছিল কলেজ থেকে ফিরে, তাই ড্রয়িং রুমের হাসাহাসির কারণ জানে না। উকিঝুঁকি মেরে তন্ময়কে দেখে স্তব্ধ খেয়ে গেল। তারপর তার চোখ গেল সোফায় বসে থাকা জবেদা বেগমের উপর, তারপর গেল জয়তুন নেছার উপর। আলাপ আলোচনায় ব্যস্ত তারা। অরু নিজের দিক তাকালো। চুল এলোমেলো, কাপড়চোপড় কুঁকড়ে আছে। সে তাড়াতাড়ি ওয়াশরুম ছুটেছে। ফ্রেশ হয়ে আসতে আসতে দেখল ড্রয়িং রুমে কেউই নেই। রান্নাঘরে গিয়ে প্রথমে সুমিতা বেগমকে প্রশ্ন করল, কি হয়েছে মা? সুমিতা বেগম সবকিছু খুলে বললেন। বলতে বলতে তিনি রাতের রান্না বসিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগেই ওহি সাহেব বাজারে গিয়েছেন। জয়তুন বেগমের পছন্দের সবকিছু রান্না হবে আজ। আর রান্না অবশ্যই জবেদা বেগম করবেন, করতে না চাইলেও তাকে দিয়ে জোরপূর্বক রান্না করাবেন। অরূপ বলল, তার মানে তন্ময় ভাই, বড় মা এখন থেকে বাড়িতেই থাকবেন? যতদিন তোর নানি আছে ততদিন থাকতে বাধ্য, তারপর না হয় আমরা আটকে রাখার চেষ্টা করব। ঠিক বলেছ মা, এবার তাদের বেরোতেই দিব না। তন্ময়ের জন্য কফি বানিয়েছি, দিয়ে আয়। ছেলেটা আমার হাতের কফি খায় না বছর হয়ে গেল।
অরু কফি হাতে উপরে উঠে এলো। তন্ময়ের তালা মারা রুম আজ খোলা, লোকটা নিশ্চয়ই ভেতরে। অরু পা টিপে টিপে উকিঝুঁকি দিল। বুক ধুকপুক করছে ভীষণ ভাবে, আনন্দে বাকরুদ্ধ হয়ে বসেছে হৃদয়। আবারও তন্ময় আর সে একই ছাদের নিচে বসবাস করবে, ভাবতেই অরুর শ্বাস আটকে আসছে। পেছনে থেকে শব্দ শুনে কেঁপে উঠল, হাতের কফিটাও পড়ে যেতে নিচ্ছিল ভয়ে। বুকে থু থু ছিটিয়ে ঘুরে দাঁড়ালো তন্ময় ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে তার দিক তাকিয়ে। উকিঝুঁকি দিচ্ছিস কেন? আপনার জন্য কফি। তন্ময় কফিটা নিয়ে নিজের রুমে ঢুকে গেল। অরু ঢোকার অনুমতি না পেয়ে মাথাটা ঢুকিয়ে দেখতে লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ঠিক যেমনটা তন্ময় থাকলে থাকতো। মোস্তফা সাহেব তো প্রতিদিন কাজের লোক দ্বারা রুমটা পরিষ্কার করিয়ে রাখেন। আজও সকালে পরিষ্কার করানো হয়েছিল। দরজায় হেলান দিয়ে মাথা ঢুকিয়ে রাখা অরু হুট করে বেসামাল ভঙ্গিতে পড়ে গেল, পড়বে না। তন্ময় হঠাৎ করে দরজা টেনে মেলে দিয়েছে, শব্দ করে ফ্লোরে পড়ে আর্তনাদ করে উঠল অরূপ। কোমরটা শেষ, তার কাদো কাদো চেহারা নিয়ে মাথা তুলে দেখল তন্ময় তার সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছে। লোকটার এক টুকরো মায়া নেই অরুর জন্য। নিষ্ঠুরভাবে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তার নির্মম অবস্থা। অরু নাক ফুলিয়ে পড়ে রইল। তন্ময় তাকে ধরে না ওঠালে সে উঠবে না, এভাবেই পড়ে থাকবে। এক পর্যায়ে তন্ময় বলল, উঠছিস না কেন? আপনি সাহায্য কেন করছেন না? তন্ময় পাশের চেয়ার এগিয়ে দিল সামনে। এটা ধরে উঠতে বলছে যেমন। অরু রেগে নিজেই উঠে দাঁড়ালো এবং হনহনিয়ে গেস্ট রুমের দিক চলল। গেস্ট রুমে জয়তুন বেগম থাকবেন। তার সাথে অরুর ভালো সম্পর্ক, দেখা সাক্ষাৎ হলেই দুজনের গোপন আলাপ আলোচনা হয় প্রায়শই। মাঝে মধ্যে গল্পে মশগুল হয়ে থাকে, আজও তাই ঘটতে চলেছে। ৯টায় ডাইনিং সাজানো হয়েছে, ঘ্রাণে আশপাশ মৌ মৌ করছে, সুগন্ধে মাতোয়ারা হয়ে সবাই ডাইনিংয়ে বসে পড়েছে দ্রুত। অরু সর্বপ্রথম এসে বসেছে, পরপর দীপ্ত, সাবিহা, রুবি, আকাশ। জয়তুন বেগমকে ধরে এনেছে তন্ময়। সে তার নানির পাশেই বসল। ওহি সাহেব, আনোয়ার সাহেব উল্টো পাশে বসেছেন। সকলের শেষে এসেছেন মোস্তফা সাহেব, তার চোখমুখ থমথমে তবে তাতে মুগ্ধতা বিরাজমান। কতটা হাসিখুশি তিনি সেটা অবশ্যই তার মুখমণ্ডলে ভেসে উঠেছে। আজকের সম্পূর্ণ রান্না জবেদা বেগম একা হাতে করেছেন, বলা যায় ২-২.৫ বছর পর এই রান্নাঘরে পা রেখেছেন তিনি। সকলের জন্য রান্না করছেন ২ বছর পর। খেতে নিয়ে আর চোখে সকলেই জবেদা বেগমকে দেখছে, কিন্তু কিছুই বলতে পারছে না জয়তুন বেগমের উপস্থিতির কারণে। সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বলতে হবে, তাই তো মুখ বন্ধ করে চেটেপুটে খেয়ে যাচ্ছে সবাই। খাওয়া দাওয়া শেষ হতেই বিশ্রাম নিতে বসেছেন ড্রয়িং রুমে। এক পর্যায়ে জয়তুন বেগমের ঘুম ধরেছে বিদায় তিনি বললেন, রাত হয়েছে, আমি ঘুমাই গিয়ে। বলতে বলতে উঠে দাঁড়িয়েছেন। জবেদা বেগমও উঠে দাঁড়ালেন মায়ের সাথে, তাকে সাথে নিয়ে যাবেন উদ্দেশ্য, কিন্তু তাকে থামিয়ে জয়তুন বেগম বললেন, জামাইয়ের শরীর ভালো দেখাইতেছে না, দেখ কিছু লাগবনি। তারপর তিনি নিজেই একা যেতে পা বাড়িয়েছেন। অরু দৌড়ে জয়তুন বেগমের কাঁধ ধরে তাকে যেতে সাহায্য করছে। এখন জবেদা বেগমকে তো নিজেদের রুমেই যেতে হবে, কিন্তু তিনি যেতে চাচ্ছেন না, সোফায় বসে চুপচাপ। মোস্তফা সাহেবও তাকে তাড়া দিচ্ছেন না, বা রুমে আসতেও বলছেন না। এদিকে তাদের দুজনকে একা রেখে সবাই সবার মতো নিজেদের রুমে চলে এসেছে ঘুমোতে। তন্ময় মাত্রই নিজের রুমের দরজা লাগাতে নিচ্ছিল, পূর্বেই অরু দৌড়ে ঢুকে গেল বইপত্র নিয়ে। আজ সে বইপত্রের ছুতোয় তন্ময়ের সাথেই থাকবে, একদম যাবে না। না না না, তন্ময় বিরক্তির হাবভাব নিয়ে বলল, এসব কি হচ্ছে? আমাকে একটুখানি পড়াবেন? মনের দিক দিয়ে অরুর কথার মানেটা দাঁড়ায়, আমাকে একটুখানি আপনাকে দেখতে দিবেন। তন্ময় গম্ভীর মুখে বলল, কাল সন্ধ্যায় পড়তে আসবি, এখন নিজের রুমে যা। একটুখানি। বলতে বলতে অরু তন্ময়ের নরম বিছানায় লাফিয়ে বসল। পরপর অনুভব করল সে কিছুর উপরে বসেছে। উঠে দাঁড়িয়ে সেটি হাতে নিল, এবং এটা কি চিনতে অরুর বিন্দুমাত্র সময় লাগল না। এটা আন্ডারওয়্যার। কালো রঙের আন্ডারওয়্যার। অরু সেটা ভালোমতো দেখার সৌভাগ্য পেল না, কারণ তন্ময় মুহূর্তেই তার হাত থেকে কেড়ে নিয়েছে। তারপর ধমকে উঠল, নিজের রুমে যা, এক্ষুনি। অরু কষ্ট পেল, এসব জাঙ্গিয়া টাঙ্গিয়া কি সে ধরতে চেয়েছে নাকি? নিজেই সেধে বিছানায় রেখে তাকে ধমকায়, ধমকানোর বাহানা চাই শুধু। নিজের বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল, যাওয়ার সময় আরেকবার উকি দিয়ে বলল, দেখে ফেলেছি। তন্ময় তাড়া দিতেই দৌড়ে নিজের রুমের দরজা লাগিয়ে দিল।
জয়তুন বেগমের আসার একটি বর্ষর কারণ রয়েছে, কারণটা আজ সকালে ব্রেকফাস্টের পর খোলাসা করবেন ভেবেছেন। ব্রেকফাস্ট করতে শাহজাহান পরিবার টেবিলে বসেছে। জবেদা বেগম এবং সুমিতা বেগম খাবার সার্ভ করছেন। মুস্তফা সাহেবের প্লেটে ব্রেড দিতে নিয়ে থেমে যান জবেদা বেগম। আগে সর্বদাই তিনি স্বামীকে ব্রেড দেওয়ার পূর্বে জিজ্ঞেস করে নিতেন, ব্রেড ভেজে দিব? জিজ্ঞেস করারও কারণ আছে বটে। মুস্তফা সাহেব প্রায়শই ভাজা ব্রেড খেতে পছন্দ করেন ব্রেকফাস্ট হিসেবে। সেই সূত্রে আজও জবেদা বেগমের অভ্যাস রয়ে গিয়েছে। জিজ্ঞেস না করলে যেমন তিনি শান্তি পাবেন না, শেষমেশ ধীরে প্রশ্ন করলেন, ব্রেড ভেজে আনবো? মুস্তফা সাহেব হালকা মাথা দোলালেন। দ্রুত ভঙ্গিতে জবেদা বেগম রান্নাঘরে ছুটলেন। বাকিরা নিজেদের খাবার নিজেই নিয়ে নিচ্ছে। যেমন অরু 4টি ব্রেড প্লেটে নিয়েছে। একটা ব্রেডে ভাজা ডিম রেখেছে ভালোভাবে। ডিমের উপর দিয়েছে সয়া সস, তার উপর আবারও ডিম, তারপর আবারও সয়া সস, তার উপর পিস পিস করে কাটা 3টি শসা, ব্যাস, এগুলোর উপরে আরেকটা ব্রেড দিয়ে চেপে নিয়েছে। দুহাতে সেটা মুখে তুলবে তখন অরুর ঘুম ঘুম চোখ গেল পাশে, তার পাশেই তন্ময় বসে কাটা চামচ দিয়ে ডিম ব্রেড খাচ্ছে। এত সুন্দর হাবভাব নিয়ে ক্লিন ভাবে খাচ্ছে যে অরুর বুকের বাম পাশে ব্যথা করছে। এতটা পারফেক্ট হয়ে কি হবে? এত পারফেক্ট লোকটাকে কি অরুর সাথে মানাবে? মানাবে না। অরুর আজকাল মনে হয় তন্ময়ের পেছনে তার সরল অনুভূতিগুলো বিসর্জন করা। নেহাতি পাগলামি। কোথায় তন্ময় আর কোথায় সে? তন্ময় তো তাকে এই জীবনে পছন্দই করবে না। ভাবতে ভাবতে অরু তার বানানো বার্গারে বড় একটা কামড় বসালো, পরপর আরেকটা। মোট 4 কামড়ে পুরোটা শেষ করে ফেলল। তারপর আরেকটা বার্গার বানানোর জন্য তৈরি হচ্ছে। একইভাবে বার্গার বানিয়ে এটাও 4 কামড়ে শেষ করে ফেলেছে। ডাইনিং টেবিল হতে সকলের শেষে অরু উঠল। তখন বাড়ির সদস্যরা ড্রয়িং রুমে বসে, কারণ জয়তুন বেগম কিছু কথা বলবেন বলে জানিয়েছেন। তন্ময়ের হাতে পানির গ্লাস। সে এটা এক্সাক্টলি কেন নিজের হাতে রেখেছে অজানা, তবে হুট করে গ্লাস অরুর হাতে ধরিয়ে দিল। অরু বোকার মতো কিছুক্ষণ গ্লাসের দিক তাকিয়ে থেকে একটানে পানিটুকু খেয়ে বসল। মনেই ছিল না যে সে পানি খায়নি। এখন কি সে তন্ময়কে ধন্যবাদ জানিয়ে বকা খাবে নাকি এক গ্লাস পানি দিয়ে বকা খাবে? অবশেষে অরু ডিসিশন নিয়েছে সে কোনো বোকাই খাবে না। তন্ময়কে সোফায় বসতে দেখে খালি গ্লাস আলগোছে দীপ্তর পেছনে রাখল। যদি পানির কথা জিজ্ঞেস করে, অরু বলবে দীপ্ত খেয়ে নিয়েছে। মোস্তফা সাহেব ঘড়ির কাঁটায় চোখজোড়া ঘুরিয়ে বললেন, মা আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, যদি তাড়াতাড়ি। মোস্তফা সাহেবকে কথা শেষ করতে দিলেন না জয়তুন বেগম, নিজের ঝুলি হাতাতে হাতাতে বললেন, তাড়াতাড়ি? কিসের তাড়াতাড়ি? তাড়াতাড়ি নাই কোনো কাজকর্ম ফেইলা দিয়া এইহান আইসা বসো, এই আমার পাশে বসো। মোস্তফা সাহেব এগিয়ে এসে বসলেন। তিনি বসতেই জয়তুন বেগম বলতে শুরু করলেন, বয়স তো আমার কম হয় নাই, আইজ আছি কাল নাও থাকতে পারি, শরীরও এই ভালো এই খারাপ, তাই আমি চাই মরার আগে তোমাদের হক্কলের সাথে বাড়িতো সময় কাটাইতে। সামনেই রোজার ঈদ, মাত্র একটা মাস বাকি। আমি খুব করে চাই এইবারের রোজা সহ ঈদ সিলেক্ট করবা আমার সাথে। ড্রয়িং রুম নিঃশব্দ বিরাজমান। মুস্তফা সাহেবও চুপ হয়ে আছেন। জবেদা বেগম মায়ের হাত চেপে ধরেছেন। কিছু বলবেন, কিন্তু কি বলবেন? তন্ময় বলল, পরিবারের মাথা বাবা, বাবা যা বলবেন তাই হবে, আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে। বলেই সে বেরিয়ে পড়ল। তন্ময়ের দেখাদেখি ওহি সাহেবও একই কথা বলে কেটে পড়লেন। পরপর আনোয়ার সাহেবও, সাবিহাও ভাইয়ের মতো, বাবাকে ফাঁসিয়ে কেটে পড়েছে। পেছনে পেছনে অরু এবং দীপ্তও বেরিয়ে এসেছে নিজেদের স্কুল কলেজের উদ্দেশ্যে। তন্ময় তখন গাড়ি স্টার্ট দিবে। অরু দৌড়ে তন্ময়ের পাশে উঠে বসল বিনা আমন্ত্রণে। দীপ্ত পেছনের দিকে উঠে বসেছে। এখন তারা কেন উঠে বসেছে তা আর তন্ময়কে অবশ্যই জিজ্ঞেস করতে হবে না। গাড়ি স্টার্ট করেছে। অরু দীপ্তকে কলেজ দিয়ে তারপর অফিস যাবে। অরু খুঁটিয়ে খুঁটিয়ে তন্ময়কে দেখছে। হাত ঘড়িটা কি সুন্দর তন্ময়ের হাতে ফিট হয়ে আছে, দেখতেও আকর্ষণীয় লাগছে। অরু বলল, সিলেট যেতে কি রাজি হবে চাচ্ছু? দীপ্ত বলল, রাজি না হয়ে উপায় আছে, যেতে তো হবেই। খুব ভালো হবে দীপ্ত, সেই উপলক্ষে ঘুরে ফিরে আসা যাবে। আমি এবার জাফলং মাধবকুণ্ড জলপ্রপাত ঘুরবই ঘুরব, আমাকে না নিয়ে গেলে ওখান থেকে ফিরব না। আর না হলে আমি একাই যাব।
বলে অরু আর চোখে তন্ময়ের দিক তাকালো। সিলেট 2বার গিয়েছে, কিন্তু কখনো এই সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাবার সুযোগ পায়নি, এবার সে যাবেই যাবে। লাগলে একাই যাবে। দীপ্ত দুষ্টু সুরে বলল, তুমি পারবে কি? তোমার তো নভেম্বরের দিক ইন্টারের ফাইনাল এক্সাম, ঈদের 2 মাস পরই পরীক্ষা, তোমাকে কি নিবে ঘুরতে, পড়াশোনা নদীতে ভাসিয়ে? অরু ভয় পেয়ে গেল, চোখজোড়া বর্ষর করে ফেলল মুহূর্তেই। পরীক্ষার কথা ভুলেই বসেছিল এক প্রকার, তার মানে তাকে নেওয়া হবে না। কাদো কাদো নয়নে তাকালো তন্ময়ের দিক। তন্ময় তখন গাড়ি চালাতে ব্যস্ত, তার দৃষ্টি অবস্থান করছে সামনে। অরু বলল, আমি বইপত্র নিয়ে গেলে হবে না, মাত্র কিছুদিনের ব্যাপার। আমাকে নিবেন সঙ্গে তন্ময় ভাই? নিব না। তন্ময়ের সোজাসাপটা প্রত্যাখ্যান শুনে অরু কষ্ট পেল, বুকে হাত চেপে বলল, আপনি কে? আমাকে নিবে চাচ্ছু? আপনার কোনো অধিকার নেই আমাকে। তন্ময় ঘুরে চোখ রাঙাতেই অরু চুপ মেরে গেল, মুখের উপর আঙুল ঠেকিয়ে সে নিজেকেই নিজে নিশ্চুপ রেখেছে। গাড়ি এসে থেমেছে কলেজের সামনে। অরু এবং দীপ্ত নেমে আসলো। অরু যেতে নিয়ে আবারও ফিরে আসলো, দ্রুত কণ্ঠে বলে গেল, আপনার কোনো অধিকার নেই আমাকে নিব না বলার, আমি যাবই যাব। এক দৌড়ে অরু কলেজের ভেতর চলে এসেছে, উকি দিয়ে দেখল গাড়িটা এখনো দাঁড়িয়ে। অরুও দাঁড়িয়ে রইল। যখন তন্ময়ের গাড়িটা গিয়েছে সেও সেখানে থেকে চলে এসেছে। সামনে নজর পড়তেই দেখল, আজ মার্জির সাথে সুমনা দাঁড়িয়ে। দাঁড়িয়ে বললে ভুল হবে, মার্জিকে ঘিরে দাঁড়িয়েছে সুমনা এবং তার সাঙ্গপাঙ্গরা। কেন? অরু দ্রুত পায়ে এগিয়ে গেল। মার্জি তাকে দেখেই চোখমুখ অন্ধকার করে ফেলেছে, যেমন অভিযোগ করছে। ওদের সামনে গিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? মার্জি রেগে বলল, দেখ এই মেয়েগুলো কি সব বকছে। এক একটির মাথায় সমস্যা। আজে বাজে বকছে তো। মাথায় সমস্যা না হলে দাঁতে, দাঁতে সমস্যা হলে আকাশ ভাইয়ের ক্লিনিকে ভর্তি করে দিব। বলেই অরু হাসল, পরপর শব্দ করে হাসতে হাসতে মার্জির হাত ধরে চলে যাচ্ছে। পেছনে সুমনার চেঁচামেচি সম্পূর্ণ অগ্রাহ্য করল, শুনতাই পায়নি এমন হাবভাব নিয়ে রেখেছে। মার্জি বিরক্ত স্বরে বলল, মেয়েটা প্রচণ্ড নষ্ট। বিকেলে অফিস থেকে 1 আউট ছুটি নিয়ে বেরিয়েছে সাবিহা। ক্লোজ ফ্রেন্ড তামান্না এসেছে দেখা করতে। আর্জেন্ট কথা আছে নাকি? সাবিহা রেস্টুরেন্ট ঢুকে দেখল তামান্না বসে কফি খাচ্ছে। সে ওপর পাশে গিয়ে বসল। তামান্না হেসে শুধালো, সমস্যা হয়নি তো কোনো? না না, তুই বল কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোকে সুসংবাদ দেওয়ার আছে। কিসের? তামান্না ব্যাগ থেকে লাল রঙের একটা কার্ড বের করে এগিয়ে দিল। বিয়ের কার্ড। সাবিহার চোখজোড়া বড় বড় হয়ে গিয়েছে। চমকে তাকালো তামান্নার দিক। তামান্না লাজুক ভঙ্গিতে বলল, দোস্ত, বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস, তোর কিন্তু আসতেই হবে হলুদে, এবং নাচতেও হবে। না না প্লিজ, আমি খুব ব্যস্ত। এগো। এসব শুনবো না, ব্যস্ত টোস্ত সাইডে রাখো। আর তন্ময় ভাই, অরূপ, দীপ্ত ওদের সঙ্গে আনতে একদম ভুলবি না। সাবিহা চিন্তায় পড়ে গেল। এভাবেই কিছুদিন আগে ছুটি নিয়েছিল পরীক্ষার জন্য, এখন আবার হুট করে তার নজর গেল সামনে। দেখল অয়ন আসছে এদিকেই। সাবিহা নড়েচড়ে বসল, এই ছেলে এখানে কি করছে? তামান্না অয়নকে দেখে হেসে বলল, আরে তুই এখানে? এই তো 1 কাপ কফি খেতে এলাম। আয় আমাদের সাথে বস, দিন দিন বড় হয়ে যাচ্ছিস। লম্বা চওড়া আর কত হবি? কেউ বলবে তুই আমাদের ছোট্ট ভাই। অয়ন স্বাভাবিকভাবে ঠিক সাবিহার সাথে বসেছে ছুঁয়ে ছুঁয়ে। সাবিহা কিছুটা চেপে গেল। অয়ন ফাজলামো সুরে বলল, তাহলে ভেবে নে তোমাদের প্রেমিক আমি। আপত্তি আছে কি সাবিহা আপু? সাবিহার চোখমুখ অন্ধকার হয়ে থাকলেও তামান্না ভীষণ খুশি। সে হাসতে হাসতে বলল, প্রেমিক বললে বিশ্বাস করতেই পারে। তোকে দেখে তো ছোট ভাই লাগে না, তাই না সাবিহা? অয়ন চোখের পলকে কেমন বড় হয়ে গেল। এই তো কিছুদিন আগে খেলতে দেখেছি, আর এখন ছেলে বিজনেস করে, তা প্রেম প্রেম করিস নাকি? না, মেয়ে পাই না তো। তোমার চোখে ভালো মেয়ে থাকলে বলতে পারো, একটা প্রেম করা দরকার। তোমার চোখে না থাকলে সাবিহা আপুর চেনা জানা নিশ্চয়ই ভালো মেয়ে আছে। আছে না সাবিহা আপু? তামান্না বলল, মজা করছিস? তোকে মেয়ে খুঁজে দিতে হবে আমাদের। সুন্দরী মেয়েরা তোর জন্য লাইন পেতে বসে। অয়ন হেসে বলল, অর্ডার দাও, কি খাবে? তুই খাওয়াবি? হু। আচ্ছা তাহলে অর্ডার দিলাম কিন্তু। হু।
অয়ন সাবিহার দিক তাকালো, যে আপাতত চোখমুখ অন্ধকার করে বসে। অয়ন কণ্ঠ নরম করে ধীর গলায় বলল, আপনার জন্য কি অর্ডার দিব? মিল্কশেক। সাবিহা অভিমানী চোখে তাকালো, এতক্ষণের অভিমান মুহূর্তেই ধুয়ে মুছে গেল, তার বুকের উপর ধামাচাপা দেওয়া পাথরটাও উঠে গেল। খাবো না। মাইর খাবেন? সাবিহা বড় বড় চোখ করে তাকালো, যেমন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অয়ন আবেদনময়ী কণ্ঠে বলল, কথা না শুনলে মাইর দিব আপনাকে, আদুরে মাইর। লজ্জায় সাবিহার কান গরম হয়ে গিয়েছে, কোনোমতে নিজেকে সামলে তামান্নার দিক তাকিয়ে রইল। অয়নের দিক আর তাকানোর সাহস পেল না, বুকের ভেতর সবকিছু উল্টপাল্ট হয়ে আছে। অয়ন নিজে থেকে সাবিহার জন্য অর্ডার করেছে, অর্ডার আসতে 10 মিনিট সময় নিয়েছে। খেতে খেতে তামান্না বলল, তোদের বাড়িতে কার্ড চলে গিয়েছে, হলুদে সুন্দর মতো চলে আসবি। আসলে কি দিবে? কি চাই? একটা গার্লফ্রেন্ড। বলেই উচ্চস্বরে হাসতে লাগলো। তামান্নাও হাসছে। দুজনের কথোপকথনের মধ্যে সাবিহা চুপচাপ খাচ্ছে। এক পর্যায়ে তামান্নাকে যেতে হবে, সে বেশিক্ষণ থাকতে পারবে না, বিদায়, এখনই চলে যেতে হবে। অয়ন বলল, আমি দিয়ে আসব। না না, গাড়ি আছে সাথে, তুই বরং সাবিহাকে দিয়ে আয়। তামান্না চলে যেতেই অয়ন এবার পুরোপুরি সাবিহার দিক ঘুরে বসল। সাবিহা উঠতে উঠতে বলল, আমি একাই যেতে পারবো। অয়ন সাবিহার হাত টেনে পুনরায় বসিয়ে দিল। সাবিহার চোখমুখ ভালোভাবে দেখে খাবারের প্লেট সামনে দিয়ে বলল, খেয়ে শেষ করুন তারপর। তুমি এভাবে তাকিয়ে থাকলে খাবো কিভাবে? অভ্যাস করে নিন। সাবিহা দীর্ঘনিশ্বাস ফেলে খেতে লাগলো। খাওয়া শেষ করে বসে রইল। অয়ন উঠে গিয়েছে, টাকা পরিশোধ করে এসে দেখে সাবিহা নেই, একাই বেরিয়ে। এখনো রেগে নিশ্চয়ই। অয়ন দৌড়ে বেরোলো। সাবিহা রিকশা ডাকছে। অয়ন তার হাত চেপে ধরল, টেনে বাইকের সামনে এনে দাঁড় করিয়ে বলল, এখনো রেগে আছেন? আমি মজা করেছি তখন, আমার গার্লফ্রেন্ড কেন লাগবে? আপনি আছেন তো। সাবিহার খুব রাগ হলো অয়নের প্রতি, একটু আগে স্বেচ্ছায় কতগুলো কথা বলে তাকে কষ্ট দিল, এখন আবার কি সুন্দর করে কষ্টগুলো ধুয়ে মুছে সরিয়ে দিল, কেন এমনটা করবে? সাবিহা কি তার হাতের পুতুল নাকি? অরুজয়তুন বেগমের রুমে ঘুরঘুর করছে। একসময় সেখান থেকে সুমিতা বেগমের পিছু গেল, সেখানে কিছুক্ষণ ঘুরঘুর করে ড্রয়িং রুমে বসলো, কিছুক্ষণ টিভি দেখে উঠে দাঁড়ালো, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। চলে এলো বারান্দায়, গালে হাত চেপে বারান্দায় দাঁড়িয়ে রইল। 9টা বেজে গিয়েছে, এখনো তন্ময় ফেরেনি। ফিরতে ফিরতে 9:30 বাজবে হয়তো। অরুর এখনই ঘুম ধরেছে, ঘুমালে আজ আর উঠতে পারবে না। তন্ময়কে কিভাবে দেখবে? অরু বইপত্র বুকে জড়িয়ে চোখ বন্ধ করছে তো খুলছে, একসময় দুলে পড়ে যেতে নিচ্ছিল। নিজেকে কোনোরকমে সামলে তন্ময়ের রুমের দরজা খুলল, টেবিলে নিজের বইপত্র রেখে চেয়ারে বসল। দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে। তন্ময় যখন রুমে ঢুকেছে ঘড়ির কাঁটা তখন 10টা 15-তে। অরুকে দেখে কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল, যেমন ঘুমন্ত অরুকে দেখছে। তারপর শব্দহীনভাবে ওয়াশরুম ফ্রেশ হতে চলে গিয়েছে। বেরিয়ে তাওয়াল বিছানায় ফেলে টেবিলের কাছে গেল, আলগোছে অরুকে পাজাকোলে তুলে নিল। অরু কিছুটা নড়েচড়ে উঠেছে। তন্ময়ের বুকে কিছু একটা খোঁজাখুঁজি করে, মাথাটা আরামসে হেলিয়ে রাখল। সেভাবেই তাকে নিয়ে তন্ময় অরুর রুমে গিয়েছে। বিছানায় শুয়ে উঠতে নিয়ে খেয়াল করল অরু তার টি শার্ট খামচে ধরে আছে, ছাড়াতে চাইলেই ছাড়ছে না। এক পর্যায়ে ঘুমের মধ্যে অরু বিরক্ত হয়ে চোখজোড়া আধো আধো খুলেছে। তন্ময়ের দিক তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, এমন কেন করেন? আমার থেকে শুধু পালিয়ে যান কেন? আমাকে কেন সব সময় এড়িয়ে চলেন? তাহলে কি করব? আমার সাথে থাকবেন সব সময়? থাকবো। অরু হাসল, তন্ময়ের হাত জড়িয়ে ঘুমিয়ে পড়ল। অস্পষ্ট স্বরে আরো কিছু কথা বলল, তবে তা শোনা গেল না। তন্ময় চেয়ার টেনে পাশেই বসে রইল। অরু কিছুদিন ধরে খুব রোমান্টিক মুভি দেখছে, আগে সব সময় অ্যাকশন মুভি দেখেছে। বলা যায় সে অ্যাকশন মুভি লাভার, কিন্তু হুট করে তার মুড পরিবর্তন হয়ে গিয়েছে। অ্যাকশন মুভি ছেড়ে আকর্ষণ গিয়েছে রোমান্টিক মুভিতে। নায়ক নায়িকাদের রোমান্টিক মুহূর্তগুলো উপভোগ করতে গিয়ে লালনীল গোলাপি হয়ে উঠছে প্রায়শই, বারবার নায়কের জায়গায় তন্ময়কে ভাবছে এবং নায়িকার জায়গায় নিজেকে ভাবতেই শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠছে, শিহরণ বয়ে চলেছে মনে, কিন্তু পরপরই সব অনুভূতি গুলো হারিয়ে যাচ্ছে মনে পড়তেই। যে তার তন্ময় ফিল্মের নায়কদের মতো মোটেও নয়। ফিল্মের নায়ক রোমাঞ্চকর আবহাওয়া সৃষ্টি করে,
নায়িকার সাথে রোমাঞ্চ করে, আর তন্ময় ভয়ের আবহাওয়া সৃষ্টি করে, তাকে শুধু ধমকায়। অরু ভেবেচিন্তে খুঁজে পেয়েছে দোষ তার মধ্যেই, সে ফিল্মের নায়িকাদের মতো মোটেও না, তাহলে রোমাঞ্চ কিভাবে হবে? ফিল্মের নায়িকারা লাজুক, সরলতম হাবাগোবা এবং ভীষণ মায়াবী, দরদি, কোমলতম প্রেয়সী, কিন্তু সে তো চটচটে, চঞ্চল, বাচাল, এলোমেলো, উসখুস এবং বৈরাগী স্বভাবের। এমন একটা মানুষের সাথে রোমাঞ্চ কিভাবে করবে? তাই অরু বেশ কিছু রোমান্টিক মুভি শেষ করার পর আদর্শ নায়িকা হবার টিপস পেয়েছে। প্রথম টিপস, লাজুক হতে হবে। ভীষণ লাজুক। দ্বিতীয় টিপস, হাবাগোবা ভঙ্গিমা অনুসরণ করতে হবে। তৃতীয় টিপস, মায়াবী নয়নের চাহনি দিয়ে তন্ময়কে ঘাইল করতে হবে। চতুর্থ টিপস, নিজের কোমল হৃদয় তুলে ধরতে হবে তন্ময়ের আঁখি দুটির সামনে। এই 4টি টিপস শুরু রাত থেকেই ফলো করার চেষ্টায় মাতোয়ারা। যেমন প্রতিদিন সকালে সে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামে ব্রেকফাস্ট করতে, আজও একই কাহিনী করতে নিয়ে নিজেকে কোনোমতে সামলে নিয়েছে, চঞ্চলতা ছেড়ে কোমলতা নিয়ে ধীরে ধীরে নেমে এসেছে। ডাইনিংয়ে তন্ময় অলরেডি বসে ব্রেকফাস্ট করছে, অরু ধীরে তন্ময়ের পাশেই বসল, প্লেট ছুঁয়ে দিলেই ভেঙে যাবে এমন হাবভাব নিয়ে একটা প্লেট সামনে রেখেছে। সামান্য একটা ব্রেড আলগোছে নিয়ে সেটা কাঁটা চামচ দিয়ে ধীরে সুস্থে খাচ্ছে। সুমিতা বেগম মেয়ের কাণ্ডকারখানা সকাল থেকেই দেখছে, এবার নিজেকে আর সংযত করতে পারলেন না, টেবিলের সামনে এসে চেঁচিয়ে উঠলেন, এই হয়েছি কি তোর? এমন করছিস কেন? মনে মনে অরু বিরক্ত হলো বটে, আরে তন্ময়ের সামনেই কেন জিজ্ঞেস করতে হবে তার মায়ের? পরে জিজ্ঞেস করলে কি মহাভারত অশুদ্ধ হতো? পিটপিট করা নাকটাকে সামলে বলল, স্কুলে যাচ্ছি মা, তাড়াতাড়ি ফিরবো, তুমি চিন্তা করো না। সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে তন্ময়ের মুখের দিক তাকালো। ব্যাটার চোখ মুখের কোনো পরিবর্তন নেই। আরে কানাটা কি দেখছে না অরুর এই সুন্দর পরিবর্তন? পরপর ভাবল, মাত্রই 2 ঘন্টা ধরে নিজেকে পরিবর্তন করতে নেমেছে, একটা দিন যাক, তারপর না হয় তন্ময়ের চোখে লাগবে। তন্ময়ের চোখে না লাগলেও বাড়ির বাকি সদস্যদের চোখে লেগেছে। তারা সবাই অরুকে নিয়ে বেশ চিন্তিত। মুফতি বেগম রুটি ভাজতে নিয়ে বললেন, মাইয়াডার হঠাৎ হইল কি? সকাল থেকে কেমন শান্ত হয়ে আছে? সুমিতা বেগম থালাবাসন ধুতে ধুতে জবাব দিলেন, ঘূর্ণিঝড়ের পূর্বের আভাস। ও শান্ত মানে কিছু একটা পাকাচ্ছে। জয়া বেগম বললেন, এত বেশি বলিস না সুমিতা, মেয়েটার নিশ্চয়ই খারাপ লাগছে, স্কুল থেকে ফিরলে কথা বলবি। ভাবি ও তোমাদের কারণেই এমন বিগড়েছে। যাকে নিয়ে পরিবার আলাপ আলোচনায় ব্যস্ত, সে আপাতত স্কুলের বাথরুমে নাক পরিষ্কার করছে। সারা রাস্তায় নাক পিটপিট দমন করে রেখেছিল। নিজেকে নায়িকাদের মতো পারফেক্ট করা সহজ বিষয় নয়, একদমই নয়। 4-5 ঘন্টায় অরু হয়রান হয়ে গিয়েছে অভিনয় করতে করতে। তাই সে নিজের ডিসিশন পরিবর্তন করল। এখন থেকে অরু শুধু তন্ময়ের সামনে টিপসগুলো ফলো করবে, তন্ময় সেগুলো দেখে আকর্ষণ অনুভব করবে। তারপর অরুর পেছনে পেছনে ঘুরবে, মধুময় গল্পসল্প করবে, আদর সোহাগ দিবে। তার প্রেমে হাবুডুবু খাবে, ভেবেই অরু খুশিতে গদগদ হয়ে উঠল। সেদিন খুশি মনে স্কুল শেষ করে বাড়ি ফিরেছে। লাফিয়ে লাফিয়ে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে আরম্ভ করেছে, ঠিক কিভাবে লাজুক অভিনয় করলে ভালো দেখাবে। অভিনয় করার এক ফাঁকে দীপ্ত উকি দিল রুমে। অরুর এসব কর্মকাণ্ড দেখে ফিক করে হেসে উঠল, পাগল ছাগলের মতো কি সব করছো? অরু দৌড়ানি দিতেই দীপ্ত চলে গেল। এবার অরু দরজা লাগিয়ে রাখল। দুপুরে খেয়ে আবারও রুমে চলে এসেছে, ঠিক সন্ধ্যায় দরজা খুলে বেরিয়েছে। সুন্দর একটা কামিজ পরেছে, পিঠ সমান চুলগুলো ছেড়ে রেখেছে, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে। নিজেকে পরিপাটি করে তন্ময়ের রুমের সামনে দাঁড়িয়ে বইপত্র নিয়ে, আজ একদম তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে তন্ময় আসলেই রুমে ঢুকবে। তন্ময় এসেছে ঘণ্টাখানেক পর, তাকে দেখে অরু নিজের রুমে ঢুকে গেল, তারপর আচমকা বেরিয়ে আসার অভিনয় করল। তন্ময়ের দিক লাজুকভাবে তাকালো, পরমুহূর্তেই চোখ নিচে নামিয়ে রাখল। অথচ তন্ময় সেখানে নজরই দেয়নি, যেমন অফিস ব্যাগ নিয়ে রুমে ঢুকে গেল। লোকটা কি কানা? না হলে অরুর পরিবর্তন দেখে কিছু বলছে না কেন? কিছু বলুক, অরু শুনতে চায়। মনের বিষাক্ততা দমিয়ে অরু রুমে ঢুকতেই চুলে টান অনুভব করল। তন্ময় পেছনে থেকে তার লম্বা চুলগুলো ডান হাতে পেঁচিয়ে নিয়েছে। ব্যথায় অরু আর্তনাদ করে উঠল, হ্যাঁ হো, ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই, লাগছে তো।
আর যদি দেখি আমার আশেপাশে এসব করে বেরিয়েছিস, চর দিয়ে দাঁত সব কয়টা ফেলে দিব। অরুর আর বুঝতে বাকি নয় কিসবের কথা বলছে, মাথা বেঁকিয়ে বলল, করব না, ছাড়ুন। তন্ময় ছেড়ে দিল। অরু চোখের কোণায় জল নিয়ে অভিমানী চোখে তাকালো, চলে যাবার জন্য পা বাড়াতেই শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বর, চুপচাপ পড়তে বস। অন্ধকার চোখমুখ নিয়ে অরু টেবিলে বসেছে, তন্ময় তাওয়াল হাতে ওয়াশরুম গিয়েছে। বইপত্র মেলে অরু ভাবতে বসল, তার রোমান্টিক ফিল্মের নায়িকা হবার স্বপ্ন বাদ দিতে হবে, তাহলে কি অন্য কিছু ট্রাই করবে? তন্ময়কে তার প্রেমের জালে ফাঁসাতে কি করতে হবে? কই নায়িকাদের দেখলেই তো নায়ক পাগল হয়ে নিজেই প্রেমের জালে জড়িয়ে পড়ে, তাহলে তন্ময় কেন তার প্রেমের জালে পড়ে না? হুট করে অরুর নজর গেল তন্ময়ের অফিস ব্যাগে। ওয়াশরুমের দিক আর চোখে তাকিয়ে দ্রুত ব্যাগটা খুলল। ভেতর থেকে তখন টুংটাং শব্দ পেয়েছিল। কিসের শব্দ হতে পারে সেটাই দেখবে। সম্পূর্ণ ব্যাগে উকিঝুঁকি দিয়েও কিছু পাচ্ছে না, তন্ময়ও বেরিয়ে আসবে যে কোনো সময়। ব্যাগের ভেতরে ছোট সাইড পকেটের চেইন খুলতেই অরু খুব সুন্দর বড় একজোড়া পাথরের কানের দুল পেল। এতটাই সুন্দর দুলজোড়া যে অরু তাকিয়েই রইল। কানের দুল আর টিকলি তার ভীষণ প্রিয়। এত সুন্দর দুল তন্ময় কার জন্য এনেছে? নাকি অন্য কারো সে নিজের কাছে রেখেছে? ওয়াশরুম থেকে শব্দ আসছে, তন্ময় বেরোবে মনে হয়। অরু দ্রুত ব্যাগ আটকে যেখানকার ব্যাগ যেখানটায় রেখে দিল। কিছুক্ষণ পর দীপ্ত এসে কফি দিয়ে গেছে তন্ময়কে। সেই কফিতে চুমুক দিতে দিতে তন্ময় অরুকে পড়াচ্ছে, কিন্তু পড়াতে অরুর একটুও মন নেই। মন আনচান করছে দুলজোড়া দেখার পর থেকে। তন্ময় কার জন্য কিনেছে? তন্ময়ের কি প্রেমিকা আছে? সে কি প্রেম করে? আশঙ্কায় অরুর বুক ধুকপুক করছে। নিজেকে কোনোমতেই আটকাতে পারল না, হুট করে প্রশ্ন করে বসল, আপনি কি প্রেম করেন তন্ময় ভাইয়া? চাচুকে ডাকবো? না না, এই তো পড়ছি। অরু আবারও পড়ায় মনোযোগ দেবার চেষ্টা করল, না পারছে না। আর চোখে তন্ময়কে কয়েকবার দেখে নিল। মনের ভেতরে থাকা প্রশ্নটার উত্তর না পেলে অরু মরেই যাবে। মরার আগে উত্তর জেনে নিবে। বই বন্ধ করে অরু তন্ময়ের দিক তাকিয়ে বলল, আপনার ব্যাগের কানের দুল জোড়া কার? হবে একজনের। তন্ময়ের সরলতম জবাবে অরু বাকরুদ্ধ হয়ে গেল, চোখজোড়া লাল হয়ে উঠছে তার। কার? আপনি কিনেছেন অন্য কারো জন্য? তাই তো মনে হচ্ছে। অরুর নাক ফুলে উঠছে। কেঁদে দিবে, দিবে ভাব। আপনি? সম্পূর্ণ কথা বলতে পারল না। পূর্বেই অরু দৌড়ে বেরিয়ে আসলো তন্ময়ের রুম থেকে। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। একসময় নাকের পানির জ্বালায় উঠে টিস্যু নিয়ে বসল। আমতা আমতা করে বলল, কান্না করেও শান্তি নেই। আজকের আকাশের চাঁদ খুবই সুন্দর। সাবিহা ছাদের এক কোণে দাঁড়িয়েছে, এক ধ্যানে চাঁদের দিক তাকিয়ে আছে। ঘন ঘন বাতাস বইছে, তার চুলগুলো উড়ছে। রাতের আকাশ সাবিহার ভীষণ পছন্দের। আকাশের পানে তাকিয়ে থাকতে মায়া লাগে, তেমনি ভালোও লাগে। অস্পষ্ট আওয়াজ শুনে পাশে তাকালো, পাশের ছাদে অয়ন এসে দাঁড়িয়েছে। হাতে বোতল কিছু একটা খাচ্ছে। সাবিহা চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, মাত্র ফিরেছ? হও। কাজের চাপে কাঁধ ব্যথা করছে। সাবিহা একটু টিপে দিবেন? সাবিহা কথা উল্টে বলল, খেয়েছো? মাত্রই ফিরেছি, আপনাকে নিচ থেকে ছাদে দেখে ডিরেক্ট চলে এসেছি, ফ্রেশ হয়নি এখনো। ফ্রেশ হয়ে খেয়ে নাও। পরে আপনি বলুন, কাল তামান্নার হলুদে আসবেন না? জানি না। আসবেন, আমি অপেক্ষায় থাকবো আপনার। সাবিহা জবাব দিচ্ছে না দেখে অয়ন ছাদ টপকে চলে এলো। সাবিহা প্রথমে ঘাবড়েছে, পরপর নিজেকে সামলে দাঁড়িয়ে রইল। অয়ন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সাবিহা আর চোখে দেখেছে অয়নকে। শার্ট প্যান্ট পরে, কপালে বিন্দু বিন্দু ঘাম, চুলগুলো সুন্দরভাবে উল্টে দেওয়া, বেশ বড় বড় ভাব। কানে সুরসুরি পেয়ে সরে যাবার চেষ্টা করলো। অয়ন দুপাশে হাত দিয়ে আটকে ধরল তাকে। আজ মা বলছিল আমি বড় হয়ে গেছি, বুঝদার হয়েছি। আমাকে বিয়ে দিতে হবে, বাড়িতে বউ লাগবে। ভাবছি তাদের আপনার কথা বলবো। সাবিহা মুহূর্তেই আঁতকে উঠল, বিস্ময়কর নয়নে ফিরে তাকালো। এসব কি বলছো? কি বলছি? একদিন না একদিন তো বলতে হবে। আগেই বলে দেওয়া ভালো না? কয়েক বছর যাক, তুমি ঠিক কি চাও বুঝে নাও আগে। অয়নের চোখ মুখ কুঁচকে এসেছে। সাবিহাকে নিজের দিক ফিরিয়ে বলল, সাবিহা আপনি কি কোনোভাবে আমাকে ডাউট করছেন? আমার ভালোবাসাকে নিতান্তই মজা ভাবছেন নাকি?
সেটা নয়, কিন্তু অয়ন, তুমি এখনো খুব ছোট। তোমার পরিবার বা আমার পরিবার এটা একদম ভালো চোখে দেখবে না, বরং তুমি খুব চাপে পড়ে যাবে, কতটা ঝামেলা আসবে বুঝতে পারছো না। আপনি এখানেও হেজিট্যাট করছেন। সাবিহা নিশ্চুপ, অয়ন চলে যাচ্ছে। একটিবার ফিরে তাকালো না, সাবিহা ভেজা নয়নে তাকিয়ে রইল। আজকাল সে খুব ভয় থাকে, পরশুদিনও বাড়িতে তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। মুস্তফা সাহেব মেয়ের মুখের দিক তাকিয়ে প্রস্তাব একটির পর একটি ফিরিয়ে দিচ্ছেন, প্রতিবেশীদের কানাঘুষা তো চলছেই। সাবিহার বিয়ে নিয়ে, বয়স হয়েছে এখনো বিয়ে করছে না কেন? মাস্টার্স শেষের পথে প্রায়, অথচ সাবিহা এখনো কোনো ডিসিশন নিতে পারছে না। মুস্তফা সাহেব জানিয়েছেন, বিয়ে নিয়ে সাবিহাকে চিন্তাভাবনা করতে। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে, আজ বাদে কাল বিয়ে তো করতেই হবে। এত সব সে অয়নকে কিভাবে বোঝাবে? তার বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে, অথচ অয়নের বিয়ের বয়স হয়নি এখনো। আজকাল নিজের পায়ে দাঁড়িয়ে ছেলেরা বিয়ে করে, সেদিকে অয়ন মাত্র অনার্সে পড়ছে। কিভাবে কি করবে সাবিহা বুঝতে পারছে না। নিজেকে ভীষণ হেল্পলেস লাগছে, কার সাথে এগুলো শেয়ার করে নিজেকে উদ্ধার করবে? কাকে বলবে এসব কথা? কে তাকে রাস্তা দেখাবে? সাবিহা তন্ময়ের ডাকে ফিরে তাকালো সাবিহা। তন্ময় দুটো কফি হাতে ছাদে উঠে এসেছে, একটা কফি সাবিহার হাতে দিয়ে অন্যটায় সে চুমুক বসিয়েছে। গরম গরম কফি এখনো ধোয়া উঠছে। সাবিহা কিছুক্ষণ ভাইয়ের দিক তাকিয়ে থেকে কফিতে চুমুক বসালো। তন্ময় দূরে চাহনি নিবন্ধ করেই প্রশ্ন করল, কি হয়েছে? সাবিহা নিশ্চুপ হয়ে আছে, তন্ময়ও তাকে তাড়া দিচ্ছে না, ধীরে সুস্থে জবাব দেওয়ার সময় দিয়েছে। সাবিহা কিছুক্ষণ পর বলল, ভাইয়া, বয়সের ব্যবধান কি খুব ম্যাটার করে? আমি যদি বলি আমার কমবয়সী এক ছেলেকে পছন্দ, তুমি কি আমার উপর নিরাশ হবে? উহু, একদম না। তাহলে কি করব? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সময় আছে, বুঝে নে, এত প্রেশার নিতে হবে না। তোর যাকে পছন্দ হবে, আমারও তাকেই পছন্দ। সাবিহার মাথাটা তন্ময়ের বুকে হেলে গিয়েছে, চোখজোড়া বুজে বলল, ও আমার খুব ছোট। আমার সাথে ওর মানায় না, তার উপর সবকিছু বাদ। তুই কি চাস? তুই যেটা চাস তাই হবে। সব সময় নিজের চাওয়াকে পূরণ করতে নেই। তন্ময় হাসল, সাবিহাকে নিজের সঙ্গে নিতে নিতে বলল, সর্বপ্রথম নিজের চাওয়াকেই পূরণ করতে হয়, বাই হুক ওর বাই ক্রুক। মন মেজাজ ভালো না হলে অরুর দিন খারাপ যায়। এই সকালে ঘুম থেকে উঠতে নিয়ে কাঁথায় পা পেঁচিয়ে শব্দ করে ফ্লোরে পড়ল। বাথরুমে ঢুকার সময় দরজার সাথে ধাক্কা লেগে ব্যথা পেল। বই ব্যাগে ঢুকাতে নিয়ে পায়ের উপর ফেলল, ব্যথায় চিৎকার করে মরার মতো কিছুক্ষণ শুয়ে রইল। সে অবস্থায় সেলফোন টিপতে নিয়ে হাত ফসকে ফোন মুখের উপর পড়েছে। ব্যথায় চোখের কোণ জলে ভিজে উঠল। ব্রেকফাস্ট করতে নিচে নামার সময় পিছলে পড়তে নিয়ে নিজেকে সামলিয়েছে, তবে এখানেও হাতে একটু ব্যথা পেয়েছে। ভেজা নয়নে অরু ডাইনিংয়ে এসে বসেছে। জবেদা বেগম পরোটা প্লেটে দিতে দিতে বললেন, নাকটা এমন লাল হয়ে আছে কেন? মোবাইল পড়েছে নাকে? ইস, দেখি একটা বরফ ডলে দেই। না থাক। খেতে নিয়ে অরু ভুলেও পাশে তাকাচ্ছে না, মাথা ঝুঁকিয়ে খেয়ে চলেছে, তবে তার আনচান মন আছে না। এটা চুপচাপ থাকতে নারাজ, মন জানতে চাইছে তন্ময়কে কেমন লাগছে এবং সেই কি পরেছে। আর চোখে তাকিয়ে দ্রুত দেখে নিল তন্ময় আজ সাদা শার্ট কালো প্যান্ট পরেছে। অরু খাবার রেখে উঠে গেল টেবিল থেকে। লোকটাকে দেখলেই অভিমানে তার গলা ধরে আসে। বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। সাইকেল বের করতে নিয়ে দেখল তন্ময়ও বেরিয়েছে। অন্যদিন হলে অরু দৌড়ে তন্ময়ের পাশে গিয়ে বসত, তবে আজ সে গেল না। সাইকেল চড়ে বেরিয়ে পড়ল, যার জন্য দুল কিনেছে তাকে নিয়েই গাড়ি চালাক। তাকে পাশে নয়, কোলে বসিয়ে রাখুক। অরু উঠবে না ওই গাড়িতে, অরু একদম দেখবে না এই লোককে। তামান্নার হলদে রাত অ্যাটেন্ড করার জন্য হলুদ শাড়ি এসেছে, খুব সুন্দর তাঁতের শাড়ি, অরুর খুব পছন্দ হয়েছে। শাড়ি তার দেখতে এবং ছুঁয়ে দিতেই ভালো লাগে, কিন্তু পরতে নয়। শাড়ি পরতে ভীষণ লজ্জা লাগে, তার উপর শাড়ি হ্যান্ডেল করতে জানে না। কুচি ধরে হাঁটতে নিলে হেলেদুলে পড়ে যায়, না হলে কুচি খুলে যায়, আঁচল পড়ে যায়। এই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে ভেবে এতটুকু জীবনে হাতে গোনা কয়েকবার শাড়ি পরেছে অরূপ, তাও মাত্র কিছু সময়ের জন্য। তবে আজ এই সুন্দর শাড়িটা সে পরবে। তাদের বাড়িতে মোট দুটো শাড়ি এবং দুটো পাঞ্জাবি এসেছে। শাড়ি একটা অরুর এবং অন্যটি সাবিহার, পাঞ্জাবি বড়টা তন্ময়ের এবং ছোটটা দীপ্তর।
অরু নিজের শাড়ি নিয়ে জবেদা বেগমের কাছে চলে এসেছে। জবেদা বেগম খুব সুন্দরভাবে শাড়ি পরাতে জানেন, তার শাড়ি পরানোর হাত মাশাআল্লাহ। বাড়ির সব নারীগণ জবেদা বেগম হতেই শাড়ি পরে থাকেন। অরু তাড়াতাড়ি এসেছে শাড়ি পরতে, না হলে সাবিহা চলে আসবে নিজের শাড়ি পরতে, তারপর অরুর শাড়ি পরতে তৈরি হতে খুবই দেরি হয়ে যাবে। তারপর দেখা যাবে তন্ময় থেকে ধমক শুনতে হবে, আর সে আজ একদম ধমক শুনতে চায় না। শাড়ি পরতে নিয়ে সমানে হেসে চলেছে অরু। শরীরে খুব সুরসুরি, তার ধরাছোঁয়া মুশকিল মেয়েটাকে। সুরসুরির কারণে সে বারবার ছুটে এদিক সেদিক চলে যাচ্ছে। জবেদা বেগম হেসে বললেন, এত সুরসুরি কোথা থেকে আসে তোর? তোমার নেই যেমন। এ সময় উপস্থিত হয়েছেন মোস্তফা সাহেব। দরজার সামনে কেবলই এসে দাঁড়িয়েছেন, তাকে দেখে জবেদা বেগম চুপসে গেলেন, ঠোঁটের কোণের লাজুক হাসিও তৎক্ষণাৎ গায়েব হয়ে গিয়েছে। অরু আশপাশ কিছুই খেয়াল করেনি তখনও, সেই খিলখিলিয়ে হেসে ঘুরে ফিরে বলল, তোমারও নিশ্চয়ই সুরসুরি আছে, তাই না বড় মা? দেখি তো। বলতে বলতে জবেদা বেগমের কোমরে বেসামাল ভঙ্গিতে ছুঁয়ে দিতে লাগলো। লজ্জায় জবেদা বেগম বাকরুদ্ধ। মুস্তফা সাহেব দ্রুত পায়ে ফিরে গিয়েছেন। জবেদা বেগম অরুর বেসামাল হাত জোড়া দুহাতে চেপে নিয়ে বললেন, থামো বান্দর। অরুকে শাড়ি পরাতে গিয়ে জবেদা বেগমকে বেশ হেনস্থা হতে হয়েছে, কপালের ভাঁজে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখের সামনে শাড়ি পরনে দাঁড়ানো অরুর সরল মুখশ্রী দুহাতে নিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার হুরপরি। অরু লাজুক ভঙ্গিতে হাসছে, কুচি ধরে ঘুরে ফিরে জবেদা বেগমকে দেখাচ্ছে। দু একটা ডান্স স্টেপও করে দেখালো। জবেদা বেগম বললেন, এমন বোয়াল মাছের মতো ছুটাছুটি করলে শাড়ি তো খুলে যাবে। ও হ্যাঁ, আচ্ছা আর লাফালাফি ছুটাছুটি করব না। কুচি ধরে হেলে দুলে জবেদা বেগমের রুম থেকে বেরিয়ে অরু যাচ্ছে রুবির রুমের দিক। সে সাজতেন যাচ্ছে রুবির কাছে। রুবি খুব সুন্দর সাজাতে জানে। সে মেকআপ কোর্স নিয়েছিল 3 মাসের, প্রায়শই বাড়ির মেয়েদের সেই সাজিয়ে দেয়, আর অরু বেশিরভাগ সময় তার হাতেই সাজে। অবশ্য অরু নিজেও সাজতেন জানে, কিন্তু ওই অলসতা নামক একটা বস্তু আছে না। যেহেতু তার কাছের মানুষ আছে সাজানোর জন্য, তাহলে নিজে কেন কষ্ট করবে? রুবি রেগে ফোনে কথা বলছে, কিছু একটা নিয়ে ঝগড়াঝাটি করছে। অরুকে ইশারায় বসতে বলে বারান্দায় চলে গেল। অরু পুরো রুম জুড়ে পায়চারি করে ড্রেসিং টেবিলের সামনে বসেছে। মাথাটা বাঁকিয়ে রুবিকে আরেক দফা দেখে নিল। তার মনে হয় রুবি প্রেম করে। অবশ্য সে এই বিষয়ে বেশ কয়েকবার প্রশ্ন করেছে রুবিকে, কিন্তু কোনো জবাব পায়নি, তাই সে আর এসব পার্সোনাল প্রশ্ন করে না। তবে আন্দাজ করতে পারছে রুবির প্রেমিককে। রুবি কিছুক্ষণ পরই কল কেটে ফিরে আসে। অরু আগ্রহ নিয়ে বলল, ইব্রাহিম ভাইয়া ছিল। রুবি চমকে উঠল, পরপর অরুর মাথায় গাঁটটি মেরে বলল, চুপ ফাজেল। আমি সব জানি। সামথিং সামথিং। নো, নাথিং নাথিং। চাচচুকে বলে দিব। বলে দেখা। মাইর খাবি, ফ্রি মাইর। সেজেগুজে বেরোতে নিয়ে সামনে পেল আকাশকে। সে অরুকে দেখে মাথায় হাত বুলিয়ে প্রশংসা করে গেল। অরু খুশি মনে আরেকটু সামনে যেতেই আনোয়ার সাহেবের সামনে পড়ল। তিনি মেয়ের কপালে চুমু দিয়ে প্রশংসা করে গেলেন, আজ অরুকে সত্যিয়া। অরু নিজের রুমে ফিরেছে, এখনো মাগরিবের আজান দেয়নি, অথচ সে এখনই সেজেগুজে তৈরি। জুতো জোড়া পরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে কান পেতে শুনল দরজা খোলার শব্দ। নিশ্চয়ই তন্ময় এসেছে। এখন মহারাজ তৈরি হবে, তারপর অরুকে পাগল করে দিবে। মন খারাপ করে অরু ধপ করে বিছানায় বসল। নিত্যদিনই যথাযথ সুন্দর দেখায় তন্ময়কে। যখন কোথাও যেতে তৈরি হয় তখন তো নজর ফেরানোই মুশকিল। এই অরু আজ শপথ করেছে নিজেকে। একদম তন্ময়কে ঘুরে ঘুরে দেখবে না, পেছনে পেছনে দৌড়াবে না। যার জন্য দুল কিনেছে তাকে নিয়েই সুখী হোক ওই ভদ্রলোক। অভিমানী অরুর রুমে হঠাৎ করে দীপ্ত প্রবেশ করেছে। দীপ্ত হলুদ পাঞ্জাবি পরেছে। নিজের মাথার চুলগুলো দেখিয়ে বলল, সুন্দর লাগছে না? তন্ময় ভাই স্যাট করে দিয়েছে। পারফিউমটা কেমন? সুন্দর তাই না? তন্ময় ভাইয়ের পারফিউম এটা। অরু বুক ভরে পারফিউমের ঘ্রাণ শুকে নিল। এই পারফিউমের ঘ্রাণ শুকলেই তার নিজেকে পাগল পাগল লাগে। মুহূর্তেই চোখের পাতায় চোখ ধাঁধানো তন্ময় ভেসে উঠে। বুকের বাপাশে হাত চাপড়ে বলল, পারফিউমের ঘ্রাণটা একদম সুন্দর নয়, যা অন্য একটা ইউজ কর। কি বলো? এই পারফিউমের মতো সুন্দর ঘ্রাণের পারফিউম আর হতেই পারে না। তোমার নাকে সমস্যা বুঝলে।
হুট করে দীপ্তর চোখ যায় অরুর দিক। এতক্ষণ সে অরুকে খেয়াল করে দেখেনি। অরুর চারপাশে বিড়ালছানার মতো ঘুরে ফিরে বলল, বাহ, শাড়িতে তোমাকে চমৎকার লাগছে, একদম ডিফারেন্ট। কিন্তু কিছু একটা মিসিং মিসিং দেখাচ্ছে। অরু নিজের চোখ মুখ ছুঁয়ে বলল, মিসিং? কি মিসিং দেখাচ্ছে? ও হ্যাঁ, কানের দুল কোথায়? কানের দুল পরছো না কেন? অরু গম্ভীর মুখে বলল, পরব না দুল টুল, কখনোই পরব না। অরু ভেবে রেখেছে সে আর কখনোই কানের দুল পরবে না, তার কানে দুল সেদিনই থাকবে যেদিন তন্ময় তার জন্য দুল কিনে আনবে। এর আগ পর্যন্ত অরুর জন্য কানের দুল পরা হারাম, হারাম এবং হারাম। আচ্ছা ঠিক আছে তন্ময় ভাইয়া, সাবিহা আপু রেডি, তাড়াতাড়ি আসো। যা আসছি আমি। দীপ্ত যেতেই অরু বিছানায় থাকা বইপত্র গুলো গোছাতে লাগলো। প্রত্যেকটা বই টেবিলে গুছিয়ে রাখছে, বইপত্র গুছিয়ে বিছানা ঝেড়ে বেরিয়ে পড়ল। অরু সোজা গাড়িতে উঠে বসেছে, জানালার সাইডে, সাবিহা বাইরে দাঁড়িয়ে। হাত ঘড়িতে বারবার নজর বোলাচ্ছে, তারা তন্ময়ের অপেক্ষায়। এক পর্যায়ে সাবিহা অরুকে বলল, দেখ তো গিয়ে ভাইয়া কি করছে। আমি পারবো না, দীপ্তকে পাঠাও। দীপ্তর ওয়াশরুম পেয়েছে, তুই দেখ না গিয়ে। অরু বিরক্ত হয়ে গাড়ি থেকে বেরোলো, হনহনিয়ে হাঁটা ধরল। ড্রয়িং রুমে মুফতি বেগম বসে টিভি দেখছেন। অরু ভাবছে চাচিকে বলবে তন্ময়কে ডেকে আনতে। পরক্ষণেই তার মনে পড়ল মুফতি বেগমের কোমরের ব্যথার কথা। আশেপাশে আর কাউকে দেখছেও না। ভুরু জোড়া কুঁচকে অরু নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তন্ময়ের দরজার সামনে এসে দাঁড়াতেই সকল বিরক্তি হাওয়ায় উড়ে গেছে। বুকের ভেতর দিয়ে গেল যন্ত্রণা। এখান থেকেই চিরচেনা সেই পারফিউমের ঘ্রাণ শুঁকতে পারছে এবং বুকের ভেতর ধুকপুক করছে। নিজেকে সামলে অরু দরজায় টোকা দিল। আপনার হয়েছে তন্ময় ভাইয়া। জবাব নেই। কিছুক্ষণ অপেক্ষা করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। অন্ধকার। অন্ধকারে ভয় পাওয়া সে মুহূর্তেই বেরোনোর জন্য পা বাড়ালো। তখনই অনুভব করল তার হাত কেউ চেপে ধরেছে। মুখমণ্ডলের উপর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। অরু ভীত স্বরে ডাকল, তন্ময় ভাই। জবাব আসেনি, তবে পারফিউমের ঘ্রাণে এবং সুঠাম হাতের স্পর্শে সে নিজের সামনে দাঁড়ানো লোকটাকে চিনে ফেলল। অন্ধকারে হাতড়ে তন্ময়কে দেখার সামান্য চেষ্টা করল, কিন্তু দেখতে পেল না। হুট করে কানে স্পর্শ পেয়ে কেঁপে উঠল, শরীরে বিদ্যুৎ প্রবেশ করেছে যেন। থরথর করে কাঁপতে চাইছে শরীর। তন্ময় কিছু একটা করছে, কিন্তু কি সেটা অন্ধকারে বুঝে উঠতে পারছে না। কম্পিত কণ্ঠে শুধালো, কি করছেন? প্রশ্নটা করেই অরু ডান হাত কানে ছুঁতে নিতেই তন্ময় তার হাত চেপে ধরল। লোকটার এই দুয়েক স্পর্শেই অরুর মরে যাবার মতো অবস্থা। গলা দিয়ে শব্দও বেরোতে চাইছে না। অনুভব করছে তার কানের ফুটোয় কিছু একটা প্রবেশ করছে। চোখজোড়া বন্ধ করে যতটুকু বুঝতে পেরেছে তা অরুর নিজেরই বিশ্বাস হচ্ছে না। থমকে দাঁড়িয়ে থাকা সে উপলব্ধি করল তন্ময় তার হাত ছেড়ে দিয়েছে। তাকে একা রেখেই বেরিয়ে গেল। কাপা কাপা হাতে কান ধরল, তার দুকানে দুল। অরুকে চুপচাপ দেখে সাবিহা প্রশ্ন করল, কি হয়েছে আমার টিমের? আয় তুই আমার সাথে বসবি। অরু পেছনে সাবিহার সাথে বসল। সামনে তন্ময় আর দীপ্ত। সাবিহার চোখ আচমকাই অরুর কানে চলে গেল। পাথরের দুলটা অরুর কানে ঝলমল করছে। দুল জোড়া পর্যবেক্ষণ করে বলল, অরু এই কানের দুল কখন কিনেছিস? কি প্রীতি! আমার জন্যও নিব। দীপ্তও ঘুরে তাকিয়েছে। তুমি না বললে আর কখনোই দুল পড়বে না। অরু দুটো প্রশ্নের সম্মুখীন হয়ে মাথা ঝুঁকিয়ে রাখল। তার কাছে এই প্রশ্নের কোনো প্রকার জবাব নেই। সে আপাতত এখন স্তব্ধ বিমূঢ়। তার সঙ্গে যা হয়েছে সবকিছু একটা ইলিউশন মনে হচ্ছে। এখনো বিশ্বাস করতে পারছে না তন্ময়ের ব্যাগে থাকা ওই দুল জোড়া তন্ময় নিজে হাত তাকে পরিয়েছে। নিজে হাতে। তার মানে কি দুল জোড়া তার জন্যই এনেছিল? ভাবতেই অরুর সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। আর চোখে সামনে তাকালো তন্ময় শান্তশিষ্ট ভঙ্গিতে গাড়ি চালাতে ব্যস্ত। অরুর অভিমানগুলো ধুয়েমুছে ছাপ হয়ে গিয়েছে। বুকের ভেতর ভালো লাগা শুধু ভালো লাগা বিচরণ করছে। কমিউনিটি সেন্টারের সামনে থেমেছে গাড়ি। ভেতরে তামান্নার বাবা করিম মিয়া দাঁড়িয়েছিল। তন্ময়দের দেখতেই এগিয়ে আসলেন আপ্যায়নের জন্য। ভেতরে নিতে নিতে কথাবার্তা বলছেন। অরু সাবিহার হাত ধরে আছে। তাদের নিয়ে বসতে দিয়ে তবেই ফিরেছেন করিম মিয়া। তামান্না তখন স্টেজে বসে। তাকে হলুদ লাগানো হবে কিছুক্ষণের মধ্যে। আপাতত স্টেজের নিচে দলভুক্ত হয়ে নাচছে তামান্নার কাজিনরা।
সেগুলো ভিডিও করছে ক্যামেরাম্যান। সাবিহা আর চোখে চারপাশে নজর ঘোরাচ্ছে, অয়ন কোথায়? ছেলেটা কি আসবে না? একটা কল দিবে। সাবিহার মন আনচান করছে, কল দিবে দিবে করে দিচ্ছে না। হুট করে পাশ থেকে চেনা পরিচিত কণ্ঠের স্বর শুনতে পেল। পাশে ফিরতেই অয়নকে দেখতে পেল, তন্ময়ের সাথে কথা বলছে। সাবিহার দিক তাকাচ্ছেও না। অবশেষে ভেবেচিন্তে অয়নকে একটা মেসেজ করল। রেগে। ওদিকে স্টেজ থেকে তামান্না ইশারায় সাবিহাকে ডাকছে। মেসেজটা করেই সে ওদিকটায় চলে গেল। তামান্নার কপালে একটুখানি হলুদ লাগানো। সে সেটা টিস্যু দিয়ে মুছতে নিয়ে বলল, আমি তো ফেঁসে গেলাম। এখন তুই কবে ফাঁসবি? নাকি সিঙ্গেল থেকে আমাকে পুড়িয়ে ছারখার করে দিবি? সাবিহা হাসার চেষ্টা করে তামান্নার পাশে বসলো। বিয়েশাদির আলাপ আলোচনা শুনলেই শরীর কাঁপে আজকাল। ভেতরে ভীষণ যন্ত্রণা হয়, একরাশ ভয় তাকে ঝেঁকে ধরে। অয়ন খুব ভালোভাবে সাবিহাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এখন চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না, পারবেও না বোধ হয়। নজর পুনরায় অয়নের দিক গেল, ফোনটা মুখের সামনে ধরল। মেসেজের রিপ্লাই এসেছে। রাগলেই বা কি? সাবিহা মাথা ঝুঁকিতে হাসল। তড়িৎ গতিতে জবাব দিল, আমাকে আর ভালো লাগে না সেটা বলো। অয়নের জবাব এলো না। সাবিহা কিছুক্ষণ অপেক্ষা করেছে কিন্তু রেসপন্স আসেনি। চারপাশে খুঁজে অয়নকে দেখতে পেল, দূরের দেয়ালে হেলান দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। পরপর মেসেজ এলো টুং শব্দ করে, এদিকটায় আসুন। সাবিহা সংকোচ করছে, যাবে কি যাবে না। তন্ময় কথা বলছে তামান্নার বড় ভাইয়ের সাথে। অরু আর দীপ্ত ব্যস্ত নাচ গান দেখতে। সবাইকে ব্যস্ত দেখে সাবিহা ধীরে সুস্থে গেল নিরিবিলি করিডোরের দিকটায়। অয়ন দাঁড়িয়ে আছে পিঠ দেখিয়ে। সাবিহা পাশে গিয়ে দাঁড়ালো, কি বলবে বা করবে বুঝতে পারছে না। অয়নও আগ বাড়িয়ে কিছু বলছে না। তাকে ডেকে এনে এভাবে নিশ্চুপ হয়ে থাকার কোনো মানে আছে? অয়ন চোখজোড়া সামনে নিবন্ধ রেখেই বলল, আপনাকে তুমি করে বললে মাইন্ড করবেন না? আচমকা অয়ন হুড়মুড়িয়ে অপ্রস্তুত সাবিহার খুব কাছে এসে দাঁড়ালো। সাবিহা পিছু আসার সময় অবধি পেল না। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ল, নিঃশ্বাস প্রখর হল। ভালো লাগা খুব সাধারণ শব্দ। সাবিহা, আমি তোমাকে ভালোবাসি। সাবিহার হৃদয় কেঁপে উঠল। অয়নের মুখে তুমি শোনাটাই যেন নেশা, আর ভালোবাসি শোনাটা যেমন ঔষধ। মারাত্মকভাবে তার হৃদয় কাঁপছে। ফ্যালফ্যাল নয়নে তাকানো সাবিহার নাকের ডগায় অয়ন হুট করে চুমু খেয়ে বসল। দুষ্টু হেসে সাবিহার কানের কাছটায় মুখ নিল। গভীর স্বরে বলল, শাড়িতে খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে তোমার অদৃশ্যমান পেট ছুঁয়ে দেই, সেখানে আমার হাতের ছাপ বসাই। কিন্তু এই ভুল আমি আপাতত করছি না, পরে দেখা যাবে তুমি কথাই বলছো না। সাবিহা রেলিংয়ের সাথে লেপ্টে আছে, ঘন ঘন নিঃশ্বাস নেওয়া। সে চোখজোড়া শক্ত করে বুঝে রয়েছে, ভেতরটা অস্থির আচরণ করছে, তলপাড় করছে সবকিছু। হলুদ প্রোগ্রাম থেকে ধরে অরু কানে দুল পড়ছে, দুদিন হয়ে গিয়েছে। এত বড় বড় দুল কানে 24 ঘন্টা পরে থাকা যায় নাকি? কিন্তু তবুও অরু পরে থেকেছে। তন্ময়ের পরিয়ে দেওয়া এই দুল সে এই জীবনে আর খুলবে না শপথ করেছে। এখন কান ছিঁড়ে পড়ে যাক, না হলে পচে যাক। সুমিতা বেগম কান টেনে অরুকে রুমে এনেছেন। কানের দুল জোড়া খোলার চেষ্টা করেছেন কিন্তু খুলতে পারেননি। অরু বোয়াল মাছের মতো নড়েচড়ে পালিয়ে এসেছে। পালাতে নিয়ে সামনে পড়ল আনোয়ার সাহেবের। আনোয়ার সাহেবের হাতে 3টা কামিজ। সেগুলো অরুর হাতে দিয়ে বললেন, দুটো আপুদের দিয়ে একটা তুমি নাও। আনোয়ার সাহেব প্রায়শই এটা সেটা নিয়ে আসেন নিজের মেয়েদের জন্য। বলা যায় এই বাড়িতে একজনের জন্য কিছু আনা হয় না, সবাইকে নিয়ে কাপড়চোপড়, খাওয়া দাওয়া, ইভেন ঘোরাঘুরিও করা হয়। অরু সাবিহার রুমে একটা কামিজ এবং রুবির রুমে একটা কামিজ রেখে তৃতীয়টা সে নিয়ে নিজের রুমে এসেছে। কাল সকালেই বানাতে দিয়ে আসবে। সিলেটে অরু এই কামিজ পরেই যাবে। সন্ধ্যায় তন্ময়ের কাছে পড়তে বসে অরু বারংবার কানের দুল জোড়া ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, কিন্তু তন্ময়ের কোনো সারা শব্দ নেই। সারা শব্দও কেন করছে না? তন্ময় কি জানে কতটা ব্যথা সহ্য করে রয়েছে এই দুলের জন্য। এই ব্যথায় অরু কানে হাত ছোঁয়াতে পারছে না। কার জন্য? তার সামনে গম্ভীর মুখে বসে থাকা এই মহারাজার জন্য। অথচ মহারাজার ধ্যান জ্ঞান কিছুই নেই। কলম ফেলে দেবার ভঙ্গিমা করে অরু তন্ময়ের দিক ঝুঁকে গেল। তার কানের দুল ঠিক তন্ময়ের মুখের সামনে। কলম তুলে সোজা হয়ে বসল। না, তন্ময়ের কোনো রিয়েকশন নেই। কেন? নিজেকে আর সামলাতে পারছে না। না। অরু এবার সোজা সাপটা প্রশ্ন করল, কানের দুল আমার জন্য কিনেছেন, তাই না?
তন্ময় বইয়ের পৃষ্ঠা উল্টপাল্ট করে দেখছে। অরুর প্রশ্নে মাথা তুলে তাকালো না অবধি, প্রশ্নের জবাব দিবে তো দূরের বিষয়। অরু পুনরায় বলল, বলেন না। জবাবে তন্ময় হুট করে পাশে রাখা বেত দিয়ে অরুর হাতে মেরে বসল। ব্যথিত হাত ধরে অরু হাঁসফাঁস করতে লাগলো। যেখানে লেগেছে বেতের বাড়ি সেখানটায় লাল হয়ে গিয়েছে মুহূর্তেই। চোখজোড়া জলে টলমল করছে তার। হাত ডলতে ডলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, যেমন সে এখনই চলে যাবে, কিন্তু তন্ময়ের বশ শুনে পুনরায় বসে পড়ল নিজ জায়গায়। এবার মনোযোগ পড়াশোনায় দেবার চেষ্টা করছিল। হঠাৎ তন্ময় হাতের কলম রেখে অপ্রস্তুত তরুর দিক নজর রেখে বলল, এসব এখনো পড়ে আছিস কেন? সুন্দর লাগছে না। খোল। না, খুলব না। তন্ময় শান্ত চোখে তাকিয়ে রইল। তন্ময়ের শান্ত নজর অনেকটা সাদা ফোকা ফোকা আকাশ থেকে হুট করে বজ্রপাত শুরু হয়, ঠিক তেমনটাই লাগছে। অরুর ঘাড়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। এভাবে তাকিয়ে থাকার কি আছে? চোখ নামিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি খুলে দিবেন। অরু ভেবে রেখেছে তন্ময় আকাশ ফাটিয়ে ধমক দিবে, না হলে মুখ ঘুরিয়ে ফেলবে, তাকে পাত্তাই দিবে না, কিন্তু আজ তাকে ভড়কে তন্ময় বলল, সামনে আয়। অরু উঠে এসে তন্ময়ের সামনে দাঁড়ালো। চেয়ারে বসেও তন্ময় তার মাথা সমান। কত লম্বা। কানে তন্ময়ের আঙুল লাগতেই অরু অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল। কান দুটো লাল হয়ে গিয়েছে, বিষদায়ক যন্ত্রণায়। তন্ময় দাঁতে দাঁত চেপে অরুকে ধমকাতে নিয়ে নিজেকে সামলে নিল। খুব নরম ভাবে খোলার চেষ্টা করছে। অরু তখন ভ্যাবলার মতো তন্ময়ের গম্ভীর মুখশ্রী পর্যবেক্ষণ করতে ব্যস্ত। তন্ময়ের ডান গালে একটা লাল তিল খুব আকর্ষণীয় ভাবে ফুটে আছে তার উজ্জ্বল মুখমণ্ডলে। অরুর ইচ্ছে করছে সেটা ছুঁয়ে দিতে, এবং সে হুট করেই তিলটা ছুঁয়ে নিজেই কেঁপে উঠল। তন্ময় কিছুই বলল না। সে তখনও সিরিয়াস হয়ে অরুর দুল খুলছে। তন্ময় কিছু বলছে না বলে অরু আরও সাহস পেয়ে বসল। মুহূর্তেই মনে আরেকটি ইচ্ছে জাগল। এখন ইচ্ছেটাকে পূর্ণতা দিবে না কিনা। দোটানায় ভুগতে থাকা তার চোখজোড়া তখনও তন্ময়ের চেহারায়। বুকের ধুকপুকানি অগ্রাহ্য করে অরু দ্রুত গতিতে তন্ময়ের তিলের জায়গাটিতে চুমু খেয়ে বসল। তন্ময়ের দুল খুলতে থাকা হাতটি কিছুক্ষণের জন্য থেমে গেল। পিনপতন নীরবতা চারদিকে, শুধু অরুর ঘন ঘন নিঃশ্বাস নেওয়া শোনা যাচ্ছে। বুকের ভেতর তোলপাড় করতে থাকা হৃদয় বিস্ফোরণ ঘটাবে যেমন। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক হারিয়ে এহেন কাজ করে অরু। ভয় গুটিয়ে আছে, দৌড়ে যে পালাবে তাও অসম্ভব। ভয় ভয় পুনরায় তাকালো তন্ময়ের দিক। তন্ময় তখন তার বাম কানের দুল খুলছে। অরুর দিক না তাকিয়েই গম্ভীর স্বরে বলল, মাইর খাবি? না না, আর করব না। মুখে এক বললেও অরুর মন বলছে এই সুযোগে তন্ময়ের পুরো মুখ জুড়ে চুমু খেয়ে নিতে। এভাবে গম্ভীর মুখ করে বসে আছে। এই গম্ভীর মুখ দেখলেই তার প্রেম প্রেম পায়, ইচ্ছে করে। আহ, আস্তে ব্যথা পাই। অরু এতক্ষণ প্রেমের নদীতে ডুবে ছিল বলে ব্যথা নামক অস্তিত্ব ভুলে বসেছিল। এখন যখন বাস্তবে ফিরেছে তার চোখ ভিজে উঠেছে। আপনি ইচ্ছে করে ব্যথা দিচ্ছেন। পরপর অনুভব করল তন্ময়ের শক্ত হাতের সেই নরম স্পর্শ, যেমন একটু আগে ব্যথা দেওয়া লোকটা ইনি নন। অরু ভেজা নয়নে তাকিয়ে রইল। ব্যথিত কণ্ঠে ডাকল, তন্ময় ভাইয়া। তন্ময় ভাই। কথা বলবেন না? আচ্ছা, আর এমনটা করব না। আমার কি দোষ বলুন? সব দোষ আপনার গালের তিলটার। এটাই আমাকে বারবার ডাকছিল। এই তিলটাকে শাস্তি হিসেবে একটা চিমটি দিয়ে দেই। অরু চিমটি দেবার সুযোগ পেল না। পূর্বেই তন্ময় তার গাল শক্ত করে টেনে ধরেছে। গালের ব্যথায় অরু আর্তনাদ করে উঠল। সাদা গাল লাল করে দিয়ে তন্ময় চলে গেল। অরু গালে হাত চেপে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে রয়েছে। আলগোছে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। পরপর লজ্জায় গাল দুটো তার লাল হয়ে গেল। বোকার মতো হেসে ভাবতে বসল, এভাবে তন্ময়ও তো তাকে চুমু খেতে পারে। সে খুব করে চায় তন্ময় তাকে চুমু খাক, আদর করুক। কেন করে না? একটি দৈনন্দিন প্রবাদ চারপাশে ঘুরঘুর করে, সেটা হলো, আমরা তাদের পাত্তা দেই না, যারা আমাদের পাত্তা দেয় আমরা তাদেরই পাত্তা দেই। যারা আমাদের পাত্তা দেয় না। এই প্রবাদটি আজকাল অরুর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে যন্ত্রের মতো। তন্ময় তাকে পাত্তা দেয় না, অথচ তার তন্ময়কেই চাই। এর জন্য আজ সে কিছুতেই ঘুমাতে পারছে না। চোখ বুজলেই তন্ময়কে দেখছে, চোখ খুললেও তন্ময়কে দেখছে। বিরক্তি নিয়ে উঠে বসল। জানালা দিয়ে দমকা বাতাস আসছে।
আধার রাতের আকাশে চাঁদের রাজত্ব চলছে, ছোট ছোট তারারা যেমন সৌন্দর্যের প্রতীক চাঁদকে পাহারা দিচ্ছে। অরু উঠে জানালার সামনে দাঁড়ালো, একমনে তাকিয়ে রইল আকাশের পানে, কানে ভেসে আসছে ধীর শব্দের কথাবার্তা। অরু নিচে তাকালো। গার্ডেনের লাইটগুলো জ্বলছে, স্পষ্ট দেখা যাচ্ছে দুটো চেয়ারে কেউ বসে। ভালোভাবে দেখতেই চিনতে পারল তন্ময় এবং মোস্তফা সাহেবকে। অরু দেয়াল ঘড়ির দিক নজর দিল, ঘড়ির কাঁটা রাত 1:45। এই গভীর রাতে তারা কি নিয়ে আলাপ করছে? সেও নিচে যাবে কিনা চিন্তাভাবনার মধ্যেই অরুর পা জোড়া কাজ করতে শুরু করেছে। একান্তই রুম থেকে বেরিয়ে পড়ল। আশ্চর্যজনক ভাবে ড্রয়িং রুমে দীপ্ত বসে, এখনো ঘুমোতে যায়নি ছেলেটা। অরু ধমকাতে যাবে পূর্বেই দেখল মুফতি বেগম ট্রে নিয়ে বাইরে যাচ্ছেন। অরু দীপ্তকে ছেড়ে সদর দরজা খুলে বেরিয়ে গেল। সামনেই আনোয়ার সাহেব, ওহি সাহেব দাঁড়িয়ে, মুফতি বেগম ট্রের থেকে সকলকে এক একটা চায়ের কাপ দিচ্ছেন। অরুকে দেখে আনোয়ার সাহেব বললেন, আম্মু এখনো জেগেছে? ঘুম আসছে না বাবা? বলতে বলতে বাবার কোলে ঢুলে পড়ল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সকলের কথাবার্তা শুনে বুঝতে পারল ঠিক কি নিয়ে আলাপ আলোচনা চলছে। শুক্রবার তারা সিলেটের উদ্দেশ্যে বেরোবে। মাসখানেক থাকা সম্ভব নয়, তবে 7 দিন থাকবে, মানে 1 সপ্তাহ। শুক্রবার আসতে আর মাত্র 4 দিন। অরু খুশিতে গদগদ। সে এখনই ভাবতে বসেছে কি কি নিবে। ভাবতে ভাবতে তন্ময়ের দিক তাকালো। পায়ের উপর পা রেখে বসে আছে, ট্রাউজার আর টি শার্ট পরা। তন্ময়কে সব সময় ভালো দেখায়, সন্ধ্যায় করা নিজের কাজটি মনে করে। অরুর গাল দুটো লাল আভায় রাঙিয়ে গেল। বারংবার চোখের সামনে ভেসে উঠল চুমু খাওয়ার দৃশ্যটি। বলতেই হয় তার ভীষণ সাহস। অবশ্য সাহস রাখতে হয় এমন পুরুষকে পছন্দ করলে। আনমনে ভেবে অরু মুচকি মুচকি হাসতে লাগল। তন্ময় তার দিক তাকাতেই নিজের 32 দাঁত দেখিয়ে হেসে উঠল। এখন অরুকে দেখতে লাগছে স্নিগ্ধ আধারের প্রেয়সী। চন্দ্রিমা আকাশের আধার রাতের স্নিগ্ধ প্রেয়সী। সাবিহা বর্ষর একটি ভুল করে ফেলেছে। ভুলটা হচ্ছে অয়নকে তুমি করে তাকে সম্বোধন করতে দেওয়া। আজকাল অয়নের কথার বুলি ফুটেছে। তুমি 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 সারাদিন করতেই থাকে। তুমি সম্বোধন করে সাবিহার হৃদয় নিয়ে খেলছে এক প্রকার। তুমি বলে ছেলেটা সাহসী হয়ে গিয়েছে কিসব উদ্ভট কথাবার্তা বলে। মুখে লাগাম রাখা যেন ভুলে বসেছে। সাবিহা বেশ কয়েকবার ধমক দিয়েছে, তবে এখন ধমকে অয়ন একদম ভয় পায় না। মাথায় চড়ে বসেছে এক প্রকার। তাই সাবিহা একটা ভয়ঙ্কর শাস্তি তৈরি করেছে অয়নের জন্য। সেটি হলো টোটালি দুদিন কোনো প্রকার কথা অয়নের সাথে বলবে না। এই দুদিন অয়নকে নিজের মুখও দেখতে দিবে না। এর জন্য লাগলে সে বাড়ির গাড়ি ব্যবহার করবে। এই তো সকাল সকাল আবারও কল করছে। এখন সে অফিস যাবে আর অয়ন যাবে ভার্সিটি। তাহলে এই সময়টায় কেন কল করছে ছেলেটা? সাবিহা কল ধরল না, তৈরি হয়ে নিবে তখন পুনরায় কল এসেছে অয়নের। সাবিহা সেলফোন সাইলেন্ট করে রাখল, গাড়ি করে বেরিয়ে পড়ল। যেতে নিয়ে অয়নকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখল, চা খাচ্ছে। ভার্সিটির ড্রেস পরে অয়নের গলায় ঝুলানো টাইখানা দেখলেই তার ইচ্ছে করে টেনে ধরতে, তবে সুযোগ হয়ে ওঠেনি কখনো। নিশ্চয়ই তার জন্য দাঁড়িয়েছিল। সাবিহা মুচকি হাসল, ছেলেটা পারেও বটে। কতটুকু পারে এটাই দেখার বিষয়। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় সাবিহা টপ ফ্লোরের জানালা দিয়ে নিচে তাকালো। তার অনুমান মতে অয়ন দাঁড়িয়ে আছে। আজ স্টেশনের সামনে নয়, তার অফিসের সামনে দাঁড়িয়ে। সাবিহা সেলফোন বের করলো। অয়নের শতাংশ মেসেজগুলো দেখে বুঝতে পারল খুব ভয় পেয়েছে অয়ন। মাত্র 1.5 দিন হয়েছে, এতটুকু সময়ে এত ভয় পেতে হয় নাকি? সাবিহা উল্টো ভেবেছিল কালো দেখা সাক্ষাৎ, কথা টোটালি অফ রাখবে, কিন্তু এই ছেলে এখনই দিশেহারা অবস্থায় ঘুরছে। দীর্ঘশ্বাস ফেলে সাবিহা বেরিয়ে এলো। নিচে নামতেই অয়ন সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ ঘামে ভিজে আছে, বেশ ক্লান্ত দেখাচ্ছে তাকে। উত্তেজিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? সাবিহা জবাব দিল না, নিঃশব্দে ব্যাগ থেকে রুমাল বের করলো। খুব যত্নে অয়নের মুখ মুছিয়ে দিল। নাকের ডগায় জমে থাকা ঘাম খুব কৌশলে মুছল। তারপর বিনয়ী সুরে বলল, কি হবে? কল, মেসেজের জবাব কেন দিচ্ছিলেন না? ব্যস্ত ছিলাম। ইচ্ছে করে করেছেন তাই না? সাবিহা একটি জিনিস লক্ষ্য করেছে, অয়ন রাগলে ইদানিং আপনি বলে। না হলে সর্বক্ষণ তুমি তুমি করে, তার মানে এই পিচ্ছি এখন রেগেছে। অয়ন হুড়মুড়িয়ে চলে যাচ্ছে। হেসে সাবিহা তার পেছনে পেছনে চলছে।
হুটহাট ডাকছে তবে সারা শব্দ করছে না। ওই পিচ্ছি অয়ন। অয়ন ঘুরে চোখ রাঙাল, সাবিহা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে সে অয়নের হাত ধরল। অয়ন মুহূর্তেই নরম হয়ে গেল, যেমন সারাদিনের রাগ অভিমান নিমিষেই শেষ। আর চোখে সাবিহার হাসিমুখ দেখে শান্তি অনুভব করল। তবে পিচ্ছি ডাক তার মোটেও পছন্দ হলো না। একদম পিচ্ছি বলবে না। পিচ্ছি একটা ছোট অয়ন বলেই সাবিহা উচ্চস্বরে হাসতে লাগলো। অয়ন ভুরু জোড়া কুঁচকে সাবিহার হাসিমুখের দিক তাকিয়ে হঠাৎ দুষ্টু হেসে মাথাটা সাবিহার মুখের সামনে নিয়ে বলল, পিচ্ছি বললে কিন্তু চুমু খাবো। সাবিহার হাসি বিলুপ্ত হয়ে গেল মুহূর্তেই। চোখমুখ শক্ত করে হনহনিয়ে সামনে চলে গেল। এবার অয়নের হাসার পালা। পেছনে থেকে উচ্চ শব্দে হেসে চলেছে সে। হাসতে হাসতে সাবিহার উপর পড়ে যাচ্ছে এক প্রকার। সাবিহার একটু অভিমান হলো বটে, ছেলেটা কি জানে না প্রেমিকাদের যে ছাড় দিতে হয়। এভাবে প্রতিশোধ নিতে হয় না ছোট ছোট বিষয়ে। সাবিহার প্রেমিক আসলেই পিচ্ছি। কিছুই বোঝে না, বোকা, অবুঝ এবং নাদান প্রেমিক। শুক্রবার দিন সকাল সকাল শাহজাহান বাড়িতে হইচই পড়েছে এক প্রকার। কেউ পূর্ব দিক ছুটছে তো কেউ পশ্চিম দিক, কেউ বা উত্তর কেউ বা দক্ষিণ। যেমন সুমিতা বেগম এবং জবেদা বেগম রান্নাঘরে রান্নাবান্নায় মহাব্যস্ত। অনেক দূরের রাস্তা পেরোতে হবে তাদের। মাঝরাস্তায় নিশ্চয়ই বাচ্চাদের খিদে পাবে, সাথে বড়দেরও। তাই বেশ কিছু ডিমান্ড করা আইটেমস রান্না হচ্ছে। জয়তুন বেগমের জন্য পুষ্টিকর স্যুপও বাড়িতেই রান্না করছেন। মোস্তফা সাহেব কিছুক্ষণ আগে এসে সকলের উদ্দেশ্যে বলে গিয়েছেন, নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিতে। প্রত্যেকজনের এক একটা লাগেজ থাকতে হবে মাস্ট। না হলে পরে দেখা যায় একজন আরেকজনের লাগেজে নিজেদের জিনিসপত্র ঢুকিয়ে রেখেছে। জিনিসপত্র না পেয়ে হট্টগোল বাঁধিয়ে দিবে তখন। তাই আগেই সাবধান করে দিয়েছেন সবাইকে নিজেদের লাগেজ ব্যবহার করতে। এবং সবাই নিজেদের লাগেজ তৈরি করতে ব্যস্ত। যেমন রুবি তার সাদা কামিজের ওড়না পাচ্ছে না, এটা তার কোন বোনের আলমারিতে চলে গেছে কে জানে। সে দৌড়ে দৌড়ে সকলের রুমের আলমারি চেক করছে। অবশেষে ওড়না খুঁজে পেয়েছে তার মায়ের আলমারিতে। ওড়না নিয়ে নিজের রুমে দৌড় লাগিয়েছে। অনেক কাজ আছে, জিরিয়ে নেবার সময় নেই হাতে। এদিকে দীপ্ত ছোট প্যান্ট পরে মুফতি বেগমের পেছনে দৌড়াচ্ছে ক্যামেরার জন্য। ক্যামেরা সে ভেঙে ফেলে বিদায় সেটা দীপ্তর ধরাছোঁয়ার বাইরে রাখেন মুফতি বেগম। দীপ্ত বারবার বলে চলেছে, সাবধানে রাখবো, ভাঙুব না একদম, বের করে দাও মা। হাতের কাজ শেষ করতে দিবি তো নাকি? আগে দিয়ে যাও, না হলে পরে ভুলে যাব। তুই ভুলে যাবি তাও ক্যামেরার কথা। মুফতি বেগম চোখ উল্টিয়ে নিজের রুমের দিক রওনা হলেন। ক্যামেরা বের করে না দেওয়া অবধি এই ছেলে তাকে শান্তি দিবে না। ওদিকে আকাশ নিজের পার্সোনাল ডিজাইনিং ক্যাপ খুঁজে পাচ্ছে না। জিন্স প্যান্টের সাথে ক্যাপটা মারাত্মক দেখাবে, তাই না? ভাবতেই আরো উদ্বিগ্ন হয়ে উঠল ক্যাপের জন্য। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে ক্যাপ পেয়েছে সাবিহার রুমে। সাবিহা ধুয়ে শুকতে দিয়েছে। আকাশ আসমানের আকাশ ফাটিয়ে চেঁচিয়ে উঠল, এই তুই কি করে ফেললি সাবিহা? আমার ক্যাপটা খেয়ে দিলি। আশ্চর্য! আমি কি জানি নাকি এটা রং তুলিতে আঁকিবুকি করা ক্যাপ? আমি তো ধুয়ে দিয়েছিলাম ভালো মনে। ছাতার মাথা! তুই জানিস এটা আমি কতটা সময় নিয়ে এঁকেছিলাম? কিভাবে জানবো না বললে? তোর জানতে হবেও না। ভাগ। দুঃখ বেদনা নিয়ে আকাশ বেরিয়ে গেল। এই ক্যাপ এখন বাদ। আজ এখনই সে ক্যাপ কিনতে যাবে। ক্যাপ ছাড়া গ্রামে যাবে না, ব্যাস। জয়া বেগম তন্ময়ের লাগেজ গোছাচ্ছেন। ছেলেটা আর্জেন্ট কাজের উদ্দেশ্যে বেরিয়েছে। ফিরতে দেরি হবে, তখন আর লাগেজ গোছানোর সময় কই। তাই তিনি নিজেই ছেলের লাগেজ গোছাচ্ছেন। অরু তার পাশেই প্লেট হাতে দাঁড়িয়ে অল্প একটু গরম ভাতের সাথে আলু ভাজি খাচ্ছে আর জবেদা বেগমকে বলছে, বড় মা ওই মেরুন রঙের শার্টটা নাও। হ্যাঁ, এটা খুব সুন্দর। জিন্সের প্যান্ট নিবে না? এটা বেশ ইউনিক। তন্ময় এটা পরে না তো। তুমি নিলে না পরবে? নাও নাও। অরু নিজের পছন্দ অনুযায়ী কাপড়চোপড় সাজেস্ট করছে। জবেদা বেগম তাই লাগেজে নিচ্ছেন। অরু মনে মনে ভীষণ খুশি, এগুলো সব তার পছন্দের কাপড়চোপড়। গ্রামের 7 দিন তন্ময় শুধু তার পছন্দের কাপড়চোপড় পরবে। সাবিহা বেশ চিন্তায় পড়েছে। সে এখনো সিলেট যাওয়ার কথা অয়নকে বলেনি। ছেলেটা কি রিয়েকশন দিবে? রেগে যাবে নাকি অভিমান করবে? চিন্তায় মগ্ন সে লাগেজ গোছাচ্ছে। আর চোখে কয়েকবার ফোনের দিক তাকালো, এখনো কোনো মেসেজ বা কল করেনি।
সাবিহার হৃদয় বিষণ্ণ হয়ে উঠছে। পরে বিষয়টি জানলে অয়ন খুবই কষ্ট পাবে। দ্রুতভাবে সে সেলফোন তুলে সঙ্গে সঙ্গে অয়নকে কল করলো। আনু রিচেবল বলছে। অয়নের দ্বিতীয় সিমে কল করলো। এটায় কল ঢুকেছে। সাবিহা হ্যালো বলতে যাবে পূর্বেই একজন নারীর কণ্ঠ ভেসে এলো। হ্যালো কে? সাবিহার শ্বাস প্রশ্বাস থেমে গেল। গলাটা চেনা চেনা লাগছে, অয়নের মায়ের কণ্ঠ না। ওপাশ থেকে আবারও বলা হলো, অয়ন ঘুমিয়ে পড়ে কল করুন। কল কেটে গেল। সাবিহার হৃৎপিণ্ড শান্ত হলো কিছুটা। ফোন রেখে গোসল করতে গেল, এসে সেলফোনে উঁকি মারল। না, কল ব্যাক আসেনি। এখনো ঘুমিয়ে। ছেলেটা না বিজনেস করে, এই বিজনেস করার নমুনা। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, অথচ তিনি এখনো ঘুমিয়ে। অবশ্য ঘুমাবেই তো, সারারাত সাবিহাকে জ্বালাতন করেছে। কল কাটবে না তো কাটবে না। মধ্যরাত পর্যন্ত সাবিহাকে ফোন কানে রাখতে হয়েছে। ভাবতে বসেই অয়নের কল ব্যাক এলো। ঘুমন্ত কণ্ঠ, যেমন এখনো বিছানায় চোখ বুজে শুয়ে। ফ্রেশ হয়ে কল ব্যাক করি। সাবিহা সিলেটের কথা বলতে নিয়ে থেমে গেল। আরে পরে ব্যাক করবে মানে? মাত্র 2-1 ঘন্টা বাকি, তারপর তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সাবিহা ভাবল ভালোই হয়েছে। পরে আর তাকে দোষারোপ করতে পারবে না। সে সাফ সাফ বলে দিবে, তোমাকে কল করে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুনতে চাওনি। কিন্তু মনে মনে সাবিহার খারাপ লাগছে। অয়নকে রেখে তার যেতে ইচ্ছে করছে না। সপ্তাহ খানের দেখা সাক্ষাৎ হবে না। বিষয়টি আসলেই বেদনাদায়ক। সাবিহা কিছুক্ষণ ভেবেচিন্তে একটি মেসেজ পাঠালো অয়নকে, সিলেট যাচ্ছি পরিবারের সাথে সপ্তাহ খানেকের জন্য। সাবধানে থেকো। মিনিট 5 পর অয়নের ছোট্ট জবাব এলো, ওকে। সাবিহার মাথায় আকাশ ভেঙে পড়ল যেমন। মাত্র ওকে? ব্যাস? আর কিছু না? কথায় অয়ন হন্তদন্ত ভঙ্গিতে তাকে কল করবে। চিন্তিত সুরে জানতে চাইবে, হঠাৎ সিলেট কেন যাচ্ছে ইত্যাদি। অথচ ছেলেটা শুধু লিখেছে ওকে। সাবিহা ভাবল অয়ন নিশ্চিত এখনো ঘুমের ঘরে, না হলে এমন রিপ্লাই তার অয়নের হতেই পারে না, একদম না। তন্ময় ফিরেছে যখন তখন সবাই নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে বসে, সকলে তৈরি। এখন তন্ময় রেডি হলেই বেরিয়ে পড়বে। মোস্তফা সাহেব হাত ঘড়িতে নজর বুলিয়ে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, লাগেজ গাড়িতে তোলা হোক তাবৎ। তন্ময় মাথা দুলিয়ে উপরে চলেছে। তন্ময়ের পেছনে পেছনে দীপ্ত ছুটল। সে কালো প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে, গলায় ক্যামেরা ঝুলিয়ে মাথায় সানগ্লাস দিয়েছে। আপাতত তন্ময়ের পেছনে ছুটছে, ঝাঁকড়া মাথার চুলগুলো সেট করতে এবং পারফিউম দিতে। তন্ময় রুমে ঢুকেই ওয়াশরুম ঢুকে গেল। সেই মুহূর্তেই ওর উকিঝুঁকি মারল। সে সম্পূর্ণ রেডি। আনোয়ার সাহেবের শার্টের সাথে মিলিয়ে নেভি ব্লু কামিজ পরেছে। ব্লু রঙের সানগ্লাস মাথায় দিয়ে রেখেছে। উঁচু জুতো জোড়া খটখট শব্দ তৈরি করছে। তন্ময়কে চারপাশে দেখতে না পেয়ে রুমে ঢুকে গেল। বাথরুম থেকে শব্দ আসছে। নিশ্চয়ই গোসল করছে। অরু আলগোছে সেখানে ওত পেতে রইল। পেছনে থেকে দীপ্ত পারফিউম শরীরে দিতে নিয়ে বলল, এমন উকিঝুঁকি দিচ্ছ যে? অরু ভয় পেয়ে ধীর স্বরে, আল্লাহ গো বলে কেঁপে উঠল, তুই কখন এলি? অনেক আগেই, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না, কারণ তন্ময় ভাই ছাড়া তোমার চোখে আর কেউ কি আছে? অরু চোখজোড়া বর্ষর করে বলল, কি সব বলছিস? আমি সব জানি, হি হি। দীপ্ত চিকন সুরে গান গেয়ে দুলতে দুলতে চলে গেল। অরুর ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে এসেছে, আর চোখে বাথরুমের দিক তাকিয়ে বিছানায় গিয়ে বসল। আবার উঠে দাঁড়ালো। এভাবে বসে থাকা ভালো দেখায় না বলে বাইরে চলে এলো। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে এলো। নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে নিল। সবকিছু নিয়েছে নাকি চিন্তাভাবনা করলো। হ্যাঁ, সব নিয়েছে। লাগেজ ধরে অরু বেরিয়ে পড়ল। যাওয়ার সময় আবারও উকি দিল। তন্ময় শার্ট পরছে। তন্ময়ের সুঠাম দেহের কিছু অংশ দেখে লজ্জা পেল। দ্রুত পায়ে নিচে চলে এলো। এভাবেও তন্ময়কে চুমু দেবার পর থেকে অরু ভীষণ লজ্জা পেতে শুরু করেছে। সে আগের মতো তন্ময়ের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। হৃদয় কাঁপে। মোট 4টি গাড়ি নেওয়া হয়েছে, 2টো বড় গাড়ি এবং 2টো ছোট গাড়ি। বড়গুলোর মধ্যে মুরব্বীরা যাবেন, ছোট দুটোর মধ্যে বাচ্চারা। অরু ছোট একটা গাড়ির মধ্যে উঠতে গিয়ে অয়নকে দেখল। ব্যাগ কাঁধে নিয়ে বাইকে উঠছে। পরনে জিন্স প্যান্ট শার্ট। অরু মুহূর্তেও দৌড়ে বাইকের সামনে এসে পৌঁছালো। অরুর দেখাদেখি দীপ্তও ছুটে এসেছে।
তাদের কিছুটা সামনেই মোস্তফা সাহেব এবং ওহি সাহেব দাঁড়িয়ে। অয়ন এখনই হেলমেট পরে বাইক স্টার্ট করবে, এমন ভাব। অরু দ্রুত কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ অয়ন ভাইয়া? শহরের বাইরে। আম্মু আব্বু বিজনেস ট্যুরে গেছেন। একলা অনুভব করছিলাম বিদায়, ভাবলাম কোথাও থেকে ঘুরে। আনন্দে অরুর চোখজোড়া জ্বলছে করছে। মাঝপথে অয়নকে থামিয়ে বলল, আমরা সিলেট যাচ্ছি সবাই মিলে, তুমি যাবে আমাদের সাথে? এটা কিভাবে হয়? তোমরা পরিবার মিলে যাচ্ছ, আমি বাইরের লোক কেমন দেখাবে? অরু মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, চাচ্ছু দেখ না, তুমি একটু বুঝিয়ে বলো তো। আমরাই তো, তাই না? একা একা অয়ন ভাইয়া কোথায় ঘুরবে? আমাদের সাথেই চলুক। মোস্তফা সাহেব এগিয়ে এসে অয়নের কাঁধে হাত চেপে হেসে বললেন, চলো আমাদের সাথে, তুমি এলে ভালো লাগবে। কিন্তু পেছনে থেকে আকাশ এসে বলল, আরে কিসের কিন্তু ব্যাটা, চল আয় একসাথে যাব। অয়ন লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে বলল, আপনাদের সমস্যায় ফেললাম তাহলে? কোনো সমস্যা নেই। আনোয়ার সাহেব গাড়িতে উঠতে নিচ্ছিলেন। হুট করে মন পড়ল তিনি সেলফোন বিছানায় ফেলে এসেছেন। অরু তার সামনেই দাঁড়িয়ে, তাই অরুকেই বললেন, আম্মু দৌড়ে সেলফোন আনতে পারবে না? খুব পারবো। বলতে বলতে অরু দৌড় লাগালো। ভেতরে ঢুকতেই দেখল তন্ময় নামছে শার্টের হাতা ফোল্ড করতে করতে। অরু আর চোখে তাকিয়ে আনোয়ার সাহেবের রুমের দিক ছুটল। সেলফোন সহ ফিরতে নিয়ে তন্ময়কে যে দাঁড়িয়ে থাকতে দেখবে এটা সে মোটেও আশা করেনি। অরু ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। তন্ময় সদর দরজার সামনে দাঁড়িয়ে, এভাবে দাঁড়িয়ে থাকলে সে যাবে কিভাবে? হুট করে তন্ময় পকেট থেকে রুমাল বের করে এগিয়ে আসলো। অন্যমনস্ক ভঙ্গিতে অরু কিছুটা পিছিয়ে গেল। তার মুখশ্রীর থুতনি জুড়ে কালি লেগে আছে, হয়তো কাজল। তন্ময় সেখানটাই মুছতে ধরল। অল্প ঘষতেই অরুর মেকআপ উঠে এলো। রুমালে লেগে থাকা হলদে মেকআপ দেখে তন্ময় বাকরুদ্ধ। অরু হাসার চেষ্টা করে বলল, এভাবে ডলাডলি করলে ফাউন্ডেশন তো উঠবেই। দেখি দাঁড়া সোজা হয়ে। এভাবে নড়চড় করছিস কেন? মুখ বেঁকিয়ে অরু সোজাসাপটা ভঙ্গিতে দাঁড়ালো। মনেমনে আওড়াল, আপনি স্পর্শ করলে আমি আর নিজের মধ্যে থাকি না। আপনি কি বোঝেন কিছু? অভিমান পুষে অরু অন্যদিকে তাকিয়ে। সে আবদার করতে চাইল গাড়িতে তন্ময়কে তার সাথে বসতে দিতে, তারপর ভাবল থাক, কি দরকার। এগুলো কিছুই কখনো লোকটা বুঝবে না। হঠাৎ চোখ গেল রান্নাঘরের দিক। মুফতি বেগম দুহাতে টিফিন বাক্স নিয়ে বেরোচ্ছেন। তন্ময়ও দেখেছে। অরুর থুতনি মুছে মুফতি বেগমের দিক এগিয়ে গেল, তার থেকে টিফিন বাক্স নিয়ে বেরিয়ে পড়ল। সাবিহা বেশ চিন্তিত। অয়নের চিন্তায় মাথা ফেটে যাবার জোগাড়। বেশ কয়েকবার সেলফোন চেক করেছে, কোনো মেসেজ নেই। চিন্তিত সাবিহা যখন অয়নকে আকাশের সাথে হাসি তামাশা করে গাড়িতে উঠতে দেখল, মুহূর্তেই পাথর বনে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। অয়ন হুট করে ফিরে চোখ মেরে আবারও ভদ্রলোক সেজে থাকল। সাবিহা হতভম্ব। দীপ্ত পাশ থেকে খোলাখুলি আলোচনা করছে অয়নের সম্পর্কে। সবকিছু শুনে সাবিহা বুঝতে পারল, তার ঘণ্টা খানেকের চিন্তা কোনো কাজেরই না। এই ছেলে আগ থেকেই সব জেনে শুনে এই চাল পেতে রেখেছে, কতটা শায়ানা। সাবিহা রাগ করে মুখ ফুলিয়ে রাখল। কথা নেই তার ওই ছেলেটার সঙ্গে। চারটে গাড়ি একসাথে রওনা হয়েছে সিলেটের উদ্দেশ্যে। ঘুরে ফিরে সবশেষে অরু নিজেকে তন্ময়ের গাড়িতেই পেল। তন্ময়ের পাশে। খুশি হবে নাকি ব্যথিত, বুঝতে পারল না। তবে অরু খুব খুশি। পরিবারের সাথে ঘুরতে যাওয়া তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আর সিলেট ঘুরবে ভেবে তার সর্বাঙ্গ জুড়ে প্রত্যাশা জেগে উঠল। জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের শ্রেষ্ঠ চায়ের শহর মৌলভীবাজারও অরু ঘুরতে চায়। মোট কথা, সিলেটের সব সুন্দর সুন্দর জায়গা সে ঘুরতে চায়। চলবে গল্প, প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইশক, দ্বিতীয় পর্ব।